না চলো স্টার্ট করি। দেখো এই গেল তোমার এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2 নিয়ে এখন সলভ করি। প্রথম প্রবলেম 1 নম্বরটা। চলো 1 নম্বরটা নিজের আগে ট্রাই করবে। তোমরা যদি না পারো তারপর আমি বলবো, তার আগে আমি বলবো না। আচ্ছা চলো ফার্স্ট আমরা 1 নম্বরটা করি। হ্যাঁ না 1 নম্বরটা করো। দেখো কি বলছে, কোশ্চেনটা বলছে পোলারাইজেশন ইন অ্যাক্রোলিন। অ্যাক্রোলিন নিয়ে এত ভয় পাওয়ার দরকার নেই, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। আমি অ্যাক্রোলিনের ফর্মুলা এখানে লিখি। এই হচ্ছে তোমার অ্যাক্রোলিনের ফর্মুলা, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। এখন জানতে চাইছে যে পোলারাইজেশন ইন অ্যাক্রোলিন। পোলারাইজেশন ইন অ্যাক্রোলিন মানে কি? তোমরা লক্ষ্য করে দেখো, আমি একটা বুঝিয়ে দিচ্ছি। এই যে কম্পাউন্ডটা, এখানে এই গ্রুপটাকে যদি ভেঙে লিখি, একে কিভাবে লেখা যায়? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ডেড O। তোমাদের জানা থাকবে কার্বন অক্সিজেনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন, এ মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে কার্বন এবং অক্সিজেনের মধ্যে এই বন্ডের ইলেকট্রন গুলোকে কে টেনে নেবে? অক্সিজেন নিজের দিকে টেনে নেবে। মানে অ্যাকচুয়ালি পাই বন্ডের ইলেকট্রন গুলো, মানে সিস্টেমের মধ্যে কিন্তু একটা রেজোনেন্স হবে, বুঝতে পেরেছো? তো এই রেজোনেন্সটা কিভাবে হবে? এই পাই বন্ডের ইলেকট্রন গুলো ও নিজের দিকে টেনে নেবে। আমি একটা স্ট্রাকচার করে দেখাই, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। CH2, বাহ স্বয়ং উত্তর করে দিয়েছে। ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড অক্সিজেনের মাথায় -O+। এই রেজোনেন্সটা আরো কন্টিনিউ হতে পারে। কিরকম? এই পাই বন্ডের ইলেকট্রন গুলো এখানে যেতে পারে। তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে দাঁড়ায় CH2 সিঙ্গেল বন্ড CH, এটা হলো ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড O-+। তো এরকম ভাবে বিভিন্ন ও রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে। তো এবার ওরা জানতে চাইছে যে তাহলে অ্যাক্রোলিনকে আমরা কিরকম পোলারাইজেশনে লিখবো। চলো অ্যান্সার করো। কোশ্চেনটা বুঝিয়ে দিলাম, এবার তোমরা অ্যান্সার করো কোনটা অপশন হবে। আচ্ছা, পোলারাইজেশন বুঝতে গেলে আমি আরেকটা হিন্ট দিতে পারি। অনিমেষ বলছে 4, স্বয়ং বলছে 4, সমাদিত তুমি 1 বলছো। আমি একটা লজিক দিই, তোমরা লক্ষ্য করো। আমি 4 নম্বর অপশনে একটু আসি। দেখেছো অক্সিজেনের মাথায় ডেল নেগেটিভ। মাথায় রাখবে যে অ্যাটম মোর ইলেকট্রোনেগেটিভ, সে যদি নেগেটিভ চার্জ ক্যারি করে তাহলে ওটা কিন্তু স্টেবল সিস্টেম। তার মানে তুমি এই 3 নম্বর অপশনে যাও। 3 নম্বর অপশন তো পসিবলই না, অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ লেখা আছে, এটা আগেই বাদ। আর এই দুটো অপশনে আমি একটাতেও অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, অথচ তার মাথায় কোথাও নেগেটিভ চার্জ নেই। একমাত্র অপশন 4-এ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নেগেটিভ চার্জ ক্যারি করে, অতএব এটাই ও সব থেকে প্রেফার্ড ফর্ম। তো এইভাবে আমরা এই উত্তরটা করতে পারি। আচ্ছা 1 নম্বর উত্তর বুঝলে, বেশিরভাগ অপশন দিয়েছো 4, অ্যান্সার 4ই হবে। গুড। না বুঝতে পারলে বলবে আমাকে যে না বুঝলাম না। ওকে, তাহলে এটা আমি ডিলিট করলাম, মুছে দিলাম। না, প্রবলেম নম্বর 2 তে চলে এসো। বলছে কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি। মানে তোমাকে কি করতে হবে? প্রবলেম নম্বর 2 করছি। তোমাদের করতে হবে যে এই যে কম্পাউন্ড গুলো বলা আছে প্রত্যেকটা স্ট্রাকচার রাখবে, স্ট্রাকচারে কে এদের স্টেবিলিটি অর্ডার করবে। চলো নিজেরা ট্রাই করো, তারপর আমি আসছি। একটা হচ্ছে বিউট 1 ইন। বিউট 1 ইন মানে কি? 4টে কার্বন 1 নম্বরে ইন, ট্রান্স টু বিউটিন আর সিস টু বিউটিন। তার মানে ব্যাপারটা এরকম, এই যে ট্রান্স বিউটিন মানে CH2 CH3 দুদিকে আছে, উল্টো দিকে ট্রান্সে আছে। আর সিজ মানেটা এরকম, C ডাবল বন্ডেড C, আর CH3 দুটো একদিকে, হাইড্রোজেন দুটো আরেক দিকে। চলো অ্যান্সার করো যে কোনটা কারেক্ট অর্ডার। শুভর্তি বলেছে 3। আচ্ছা ঠিক আছে, বাকিরা ট্রাই করবে। হ্যাঁ চলো, কেউ কিন্তু চেষ্টা ছাড়বে না, সবাই ট্রাই করো, না পারলে তো আমি আছি। কোশ্চেনটা দেবাংশু তুমি নিজেই বড় করতে পারো, তুমি তোমার স্ক্রিনে ইয়ে করো, বড় করে নাও। আমি বড় করলে কি হবে, আমার না এই লেখার জায়গাটা থাকে না, তাহলে কোশ্চেনের উপর লিখতে হয়, আমার অসুবিধা হয়। তোমরা নিজেরা ইয়েটাকে স্ক্রিনটাকে বড় করতে পারো, করো। তোমরা নিজেরা বড় করে দেখে নাও। আচ্ছা, কয়েকজন উত্তর করেছে 3, দেবজিৎ, রাজশ্রী, অর্ণব, তন্ময়, এরা সবাই করছে 3। ওকে, দেখো অ্যালকিনের স্টেবিলিটি আমি কি দিয়ে বলেছিলাম, অ্যান্সারটা আমি পরে বলছি, তোমরা নিজেরাই বুঝে যাবে যে কোনটা সঠিক হলো।
অ্যালকিনদের স্টেবিলিটি আমরা অলওয়েজ হাইপার কনজুগেশন দিয়ে করি। প্রথম লজিক এটাতেই যাবে, হ্যাঁ, হাইপার কনজুগেশন। আর তোমরা অলরেডি জানো যে হাইপার কনজুগেশন কি দিয়ে করতাম? হাইপার কনজুগেশন আমরা আলফা হাইড্রোজেন দিয়ে করতাম। ওকে, দেখো দু একজন উত্তর ভুল হয়েছে। এবার তুমি যদি ওয়ান বিউটিনের স্ট্রাকচার দেখো, আমি ভেঙে লিখছি ওয়ান বিউটিনকে, এটা CH2, এটা CH, এটা CH2। লক্ষ্য করো, এই কার্বনের পাশে কার্বন আলফা, এখানে মাত্র দুখানা হাইড্রোজেন আছে, অর্থাৎ ওয়ান বিউটিন দুখানা আলফা হাইড্রোজেন থাকার জন্য দুটা হাইপার কনজুগেটেড স্ট্রাকচার শো করবে। তুমি টু বিউটিনে যাও, টু বিউটিনে এর রেসপেক্টে এটাও আলফা, এর রেসপেক্টে এটাও আলফা, তার মানে টোটাল ছখানা আলফা হাইড্রোজেন টু বিউটেনে আছে, সেটা সিজ হোক চাই ট্রান্স হোক। ছটা আলফা হাইড্রোজেন মানে ওর স্টেবিলিটি অবশ্যই দুটো আলফা হাইড্রোজেনের তুলনায় বেশি। তো আমার ধারণা যে ওয়ান বিউটিনের তুলনায় টু বিউটিন, সেটা ট্রান্স হোক সিজ হোক, দুজনেরই স্টেবিলিটি বেশি। এখন তোমায় বুঝতে হবে যে ট্রান্স এবং সিজ এদের মধ্যে কার স্টেবিলিটি বেশি। কনসেপ্ট কি? ট্রান্সে যেহেতু বাল্কি গ্রুপ দুটো অপোজিটে থাকে, এখানে স্টেরিক হিন্ড্রান্সটা মিনিমাইজ হয়, তাই ট্রান্স অলওয়েজ সিসের থেকে বেশি স্টেবল। তাহলে মোটামুটি লজিক পাওয়া গেল। হ্যাঁ, স্টেরিক হিন্ড্রান্সের কারণে। তাহলে আমি হাই স্টেবিলিটি কাকে দেবো? ট্রান্স বিউটিনকে, তারপরে সিস টু বিউটিনকে, দেন বিউট ওয়ান ইন। তার মানে দুবের অ্যান্সার, যারা 3 দিয়েছিলে তাদেরটা সঠিক আছে। দেখো বোঝা গেল কিনা? না বুঝতে পারলে বলো, আর বুঝতে পারলে দেন ওকে, ফাইন। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই। চলো প্রবলেম নাম্বার 3-এ আসি। প্রথম দিকে একটু পরপর কয়েকটা করি, আইডিয়া হয়ে যাবে, তারপর আমরা স্কিপ করে যাব। আচ্ছা দেখো 3-এ কি বলছে, দুটো স্ট্রাকচার বলা আছে, এই দুটো স্ট্রাকচারের মধ্যে রিলেশনশিপটা কেমন, মানে এরা কি রেজোনেটিং স্ট্রাকচার নাকি টটোমার, জিওমেট্রিক আইসোমার নাকি অপটিক্যাল আইসোমার। তোমরা লক্ষ্য করো স্ট্রাকচার দুটো কেমন করা আছে, আমি করে দেখাচ্ছি। CH2 মাথায় মাইনাস, মাইনাস মানে তো দুটো ইলেকট্রন আছে, ওই জন্য এরকম লোন পেয়ার ওরা লিখেছে, এরকম লোন পেয়ার দিয়ে দেখিয়েছে, চার্জ মাইনাস। পাশে সি ডাবল বন্ডেড ও, তার সাথে CH3, একজন উত্তর করলো 1। ওকে, এবার লক্ষ্য করো তোমরা, এই যে আমরা কি শিখিয়েছিলাম তোমাদের আমি বলে দিই, বা উত্তর সবাই ঠিক করেছে, এরা রেজোনেটিং স্ট্রাকচার। কেন জানো? আমরা কি বলেছিলাম যে কোনো কার্বন যদি ডাবলি বন্ডেড থাকে, তার পাশে কার্বনে যদি লোন পেয়ার হোক, নেগেটিভ হোক, পজিটিভ হোক, এরকম কন্ডিশন যাই থাকুক না কেন, এই ইলেকট্রন গুলো তখন ডেলোকালাইজ করে, এই ইলেকট্রন বন্ডটা এখানে দেয়, এই পাই বন্ডটা খুলে এখানে চলে আসে। তখন দেখো তো স্ট্রাকচারটা কি পাই? স্ট্রাকচার পাই CH2 ডাবল বন্ড, সি সিঙ্গেল বন্ড, ও মাইনাস, তারপরে CH3। তো ওই জন্য এই দুটো স্ট্রাকচারকে রেজোনেটিং স্ট্রাকচার বলি। রেজোনেটিং স্ট্রাকচারের যে কন্ডিশন, সেই কন্ডিশন ওরা স্যাটিসফাই করে। ওকে, তাহলে 3 নম্বরটা তোমরা, 3 নম্বরটা আমাদের সবাই উত্তর করেছে, 3 নম্বরটা কারোরই ভুল হয়নি এখন অব্দি, ঠিক, ভেরি গুড। তাহলে এটা রেজোনেটিং স্ট্রাকচার। আচ্ছা, 4 নম্বরটা বাদ। 4 নম্বরটা কেন বাদ? ওই যে বললাম, ওই টপিক্স এর মধ্যে পড়ে গেল। 4 নম্বরটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এখনো পড়িনি, পরে পড়বো তখন দেখবো। ওকে, আচ্ছা 4 নম্বরটা না একটু বললেই তোমরা পেরে যেতে। আচ্ছা ছেড়ে দাও, আপাতত বাদ। চলো 5-এ যেতে হবে, তাই না? চলো 5-এ আসি। হ্যাঁ, 5 নম্বরটা তোমরা পারবে। দেখো 5, 5 খুব ইম্পর্টেন্ট। 5-কে স্টার্ট দাও তো, 5-কে স্টার্ট দাও। 5 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ ইজ কারেক্ট। কারা কারা আছে একটু বোঝো। দেখো আমি এদিকে লিখছি, একজন আছে কার্বক্সিলিক অ্যাসিড, নেক্সট আরেকজন আছে এরকম অ্যালকোহল, নেক্সট আছে জল, আর লাস্ট আছে অ্যাসিটিলিন। এদের মধ্যে অ্যাসিডিটি অর্ডার করতে বলেছে। আমি একটা কাজ করি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তোমরা প্রথম আইডেন্টিফাই করো এদের মধ্যে হাইয়েস্ট অ্যাসিডিক কে, বাকিদেরটা পরে আসছি। আগে হাইয়েস্ট অ্যাসিডিক আইডেন্টিফাই করা যাক। কেউ? CH, গুড তন্ময়। তোমরা দেখো বাকিদের ক্ষেত্রে এটা অ্যালকোহল, অ্যালকোহল, আর এটা তো জাস্ট কার্বন হাইড্রোজেন বন্ড, তাহলে অ্যাসিডিক গ্রুপ একজনেরই আছে, CH, এই হাইয়েস্ট অ্যাসিডিক হবে। তার কারণও তোমরা জানো যে আমরা যদি সি ডাবল বন্ডেড ও একে ভেঙে ভেঙে লিখি, তাহলে এখান থেকে হাইড্রোজেন যদি বেরিয়ে যায়,
তাহলে যে আয়নটা তৈরি হয় কার্বক্সিলেট আয়ন, এই কার্বক্সিলেট আয়নটা রেজোনেন্স স্টেবিলাইজড হয়, তার জন্য ও এই আয়নটা তৈরি করতে চায়, এটা ভালো অ্যাসিডিক। হ্যাঁ, তথাগত অপশন 2 লিখেছে, অপশন 2 কারেক্ট, কিন্তু তথাগত ঠিক, উজ্জ্বল তোমার ভুল হয়েছে, অপশন 1 নয়। এখন এটা হাইয়েস্ট, এর পরে লক্ষ্য করো বাকি যে অপশন গুলো আছে ভালো করে তাকাও, এটাও ওএইচ বন্ড, ওএইচ বন্ড, সিএইচ বন্ড। তোমরা আমায় বলো তো, সিএইচ বন্ড বেশি পোলার নাকি ওএইচ বন্ড বেশি পোলার? এই লজিকটা দিয়ে উত্তরটা হয়ে যাবে। বলো, ওএইচ বন্ড অ্যান্সার করবে সবাই, ওএইচ বন্ড বেশি পোলার না সিএইচ বন্ড? সবাই এটা জানো যে ওএইচ বন্ড বেশি পোলার, তার মানে এইটার তুলনায় বাকি দুজনেরই অ্যাসিডিটি বেশি হবে, এইটুকু বোঝা গেছে, ঠিক? তাহলে আমরা আপাতত এইটুকু বুঝলাম যে কার্বন হাইড্রোজেন বন্ডের তুলনায় অক্সিজেন হাইড্রোজেন বন্ডটা বেশি পোলার। এবার তার মানে তখন তোমাকে 2 আর 3 মধ্যে খুঁজতে হবে কে বেশি ভালো অ্যাসিডিক। আচ্ছা, এটা কি করে করব তাকাও। তোমরা লক্ষ্য করে দেখো, এই যে আর, বলতো আর কে আমরা কি বলেছিলাম, যে আর প্লাস আই এফেক্ট দেখায় নাকি মাইনাস আই এফেক্ট দেখায়? দেখি তো অ্যান্সার করো তো, আর কি এফেক্ট দেখায়, প্লাস আই না মাইনাস আই? রেসপন্স করো, প্লাস আই। ভেরি গুড। ভাবো, আর যদি প্লাস আই দেখায় তাহলে ও ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে ঠেলছে, অক্সিজেন আবার ইলেকট্রন গুলো হাইড্রোজেনের দিকে ঠেলবে, অর্থাৎ এই ওএইচ বন্ডের পোলারিটি খানিকটা কমবে। কথাটা বোঝা গেল? আমরা ইন্ডাকটিভ এফেক্টে কি পড়িয়েছিলাম, যদি ইলেকট্রন কেউ টানতে পারতো তবে পোলারিটি বাড়তো, ইলেকট্রন যেহেতু ঠেলছে পোলারিটি কমছে। তার মানে এই ওএইচ বন্ডের পোলারিটি, এই ওএইচ বন্ড, জলে যে ওএইচ বন্ড তার তুলনায় সামান্য কম, কারণ জলে হাইড্রোজেন কোনো এফেক্ট শো করে না, হাইড্রোজেনের জিরো ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে মোটামুটি দেখো তো উত্তরটা পাওয়া গেল কিনা। তাহলে আমরা হাইয়েস্ট অ্যাসিড বলছি কার্বক্সিলিক অ্যাসিডকে, তারপরে কিন্তু জল, হ্যাঁ এটা মাথায় রাখো, জলটা অ্যালকোহলের তুলনায় খানিকটা বেশি, কারণ অ্যালকোহলের এই আর তার ইন্ডাকটিভ এফেক্টের জন্য বন্ড পোলারিটিটাকে কমিয়ে দেয়। তো অ্যান্সার সেই জন্যই 2 হওয়া উচিত। দেখো 2 নম্বর যে আমরা এক্সপ্লেনেশন গুলো দিলাম সেটা তোমাদের মাথায় ঢুকলো কিনা, না ঢুকলে আমাকে বলবে, আমি তারপর বোঝাবো আবার। বোঝা কি গেল 2 নম্বরটা? ঢুকেছে মাথায়? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট যাই। ওকে, এরপরে যাব 6 যাব। দেখো 6 কি বলছে, 6 নম্বরটা ইম্পর্টেন্ট, স্টার ডিআই আছে। among the following the weakest base is, এদের মধ্যে দুর্বলতম বেস, হ্যাঁ উইকেস্ট বেস 6। খুব ইম্পর্টেন্ট এটা, প্রত্যেকটা স্ট্রাকচার না আঁকলে পারা মুশকিল, আমরা প্রত্যেকটা স্ট্রাকচার ড্র করি। 1 নম্বরটা দেখো, তোমরা এটার দিকে তাকিয়ে দেখেছো, এটা একটা বেনজিন রিং, তাহলে আমি স্ট্রাকচারটা এইভাবে ড্র করি। প্রথমটা 1 নম্বরটা বেনজিন রিং, তার উপরে CH2NH2। আচ্ছা, সমাদৃত উত্তর দিয়েছে 1। আচ্ছা, আমি একে দেখাচ্ছি। প্রথমত তাড়াহুড়ো করবে না, কিন্তু অর্গানিক একেবারে তাড়াহুড়োর কাজ নয়, অর্গানিক ধীরে ধীরে করো। আচ্ছা, এটা গেল স্ট্রাকচার 2 নম্বরটা। 2 নম্বরে একই রকম ভাবে বেনজিন রিং আছে, তারপরে CH2, তার সাথে NH, তার সাথে CH3, এটা গেল 2। 3 নম্বরটা দেখো, CH2NH2, তার এখানে আছে NO2। 4-এ আসি, 4-এ CH3NH, তার সাথে আছে CHO। ওকে, তোমরা লক্ষ্য করো প্রত্যেকটা কম্পাউন্ডে নাইট্রোজেন আছে, আমরা জানি নাইট্রোজেন থাকলে তার মাথায় তো লোন পেয়ার দেখছো, লোন পেয়ার থাকলে এই লোন পেয়ার গুলো ওরা সহজে দান করতে পারে, মানে ডোনেট করতে পারে, এদেরকে আমরা বেস বলি। এখন ভালো বেসকে যে সহজে দেবে, খারাপ বেসকে যার লোন পেয়ারটা ওর কাছে থাকে না, লোন পেয়ারটা ডেলোকালাইজ হয়ে যায়। তোমাদের মনে পড়বে আগের দিন কথা বলেছিলাম যে লোন পেয়ার যদি ডেলোকালাইজড হয়, ডেলোকালাইজড মানে কি, মানে ও ঘুরে বেড়াচ্ছে, অন্য কোনো অ্যাটমের ওপর ঘুরে বেড়ায়, সেই লোন পেয়ার গুলোকে ডেলোকালাইজড লোন পেয়ার বলি, তারা কিন্তু ভালো বেসিসিটি দেখায় না। এবার তোমরা প্রথম অপশনে এসো, বলো তো এই যে বেনজিনের, সরি নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ও বেনজিন রিং এর যে পাই বন্ড গুলো আছে তাদের সাথে রেজোনেন্স করবে না করবে না? প্রথম প্রশ্ন, এটা উত্তর করবে, এই রেজোনেন্স করবে না করবে না? অনিমেষ বলল না করবে না। কেন করবে না? আমি যে বেনজিন রিং দেখতে পাচ্ছি, তো বেনজিন রিং থাকলে রেজোনেন্স করে না। সবাই উত্তর করছে করবে না, বাহ ভেরি গুড, তোমাদের কনফিডেন্স হয়েছে। আচ্ছা বলো তো কেন করবে না?
কেন করবে না? হ্যাঁ, নিমেষ উত্তর করেছে নট ডিরেক্টলি বন্ডেড। ভেরি গুড আনসার। আমরা জানতাম রেজোনেন্স কখন হয় জানো? যদি তোমার বেনজিন রিং এর সাথে NH2 গ্রুপটা ডিরেক্ট যুক্ত থাকতো, তাহলে লোন পেয়ারটা ডিরেক্ট যুক্ত ও তখন রেজোনেন্স করতো, তখন একেবারে খারাপ বেস হতো। কিন্তু এখানে লক্ষ্য করেছো, এই যে নাইট্রোজেন আর বেনজিন রিং, তার মাঝখানে কে আছে? একটা CH2। তাহলে এই লোন পেয়ার কিন্তু এর সাথে ডেলোকালাইজ করবে না। তার মানে এ খারাপ বেস নয়, কারণ এই লোন পেয়ারটা লোকালাইজড, নট ডেলোকালাইজড। তাহলে এই লোন পেয়ারটা লোকালাইজড, ভালো বেস। বোঝা গেছে 1 নম্বর কেন ভালো বেস? সমাজযুক্ত তুমি 1 নম্বর উত্তর করেছিলে, কিন্তু 1 নম্বর কেন ভালো বেস তার ব্যাখ্যা পাওয়া গেল? কারণ নাইট্রোজেনটা ডিরেক্টলি বেনজিন রিং এর সাথে যুক্ত নয়, তাই। একই লজিকে বলো তো 2 নম্বরটা ভালো বেস না খারাপ বেস? চলো বলো, রিপ্লাই করো, 2 নম্বর ভালো বেস না খারাপ বেস? 2 নম্বরও ভালো বেস। ইভেন জানো কি, যে 2 নম্বরটা 1 নম্বরের থেকেও ভালো বেস। কারণ নাইট্রোজেনের সাথে অ্যাডিশনালি একটা মিথাইল যুক্ত A+ এফেক্ট শো করে, তার জন্য 2 নম্বরটা 1 নম্বরের থেকেও ভালো বেস। এবার আমরা 3 নম্বরে আসি। দেখো 3 নম্বরে কি, এখানে নাইট্রো আছে। নাইট্রো কিন্তু এই নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি যুক্ত নয়, অতএব এখানেও ডেলোকালাইজেশন হবে না, রেজোনেন্স হবে না। কিন্তু কি হবে, নাইট্রো -I এফেক্ট শো করে। ফলে -I এফেক্ট শো করে বলে ইলেকট্রনকে নিজের দিকে টানে, ইলেকট্রনকে নিজের দিকে টানে। কিন্তু লোন পেয়ার স্টিল ডেলোকালাইজড নয়, তাই এটাও এদের তুলনায় খারাপ বেস, বাট একেবারে উইকেস্ট তো নয়, কারণ ডেলোকালাইজড নয়। এই লোন পেয়ারটাও লোকালাইজড। কিন্তু তুমি যদি 4 নম্বরে আসো, ভালো করে দেখো, এই যে গ্রুপটা CHO, এই গ্রুপটাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি, এখানে একটা ডাবল বন্ড অক্সিজেন আছে। এখন নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। বলো তো, আমার রেজোনেন্সের যে কন্ডিশন গুলো শিখিয়েছিলাম সেটা দেখে বলো, এই স্ট্রাকচারটার মধ্যে রেজোনেন্স হবে না হবে না? আগে এটুকু বলো। রেজোনেন্স হবে। কি দেখে বুঝেছি রেজোনেন্স হবে? আমরা বলেছিলাম যে কার্বন, যে অ্যাটমের উপরে লোন পেয়ার আছে, তার পাশের অ্যাটমের সাথে দেখেছো ডাবল বন্ড আছে। রেজোনেন্সটা করো, চলো। এই বন্ডটা এখানে দাও, এই বন্ডটা খুলে ওর মাথায় গেল। তাই এই স্ট্রাকচার যেটা দাঁড়াবে সেটা এরকম, CH3NH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড O মাইনাস নাইট্রোজেন প্লাস। তার মানে আমরা পরিষ্কার বলছি, এই লোন পেয়ারটা এখন আর লোকালাইজ নয়, এই লোন পেয়ারটা ডেলোকালাইজড। যেহেতু লোন পেয়ার ডেলোকালাইজড, তাই লোন পেয়ারটা এভেলেবেল না, এই বেসটা উইকেস্ট বেস। তাহলে 6 নম্বরের আমি একেবারে ডিটেইলড এক্সপ্লেনেশন দিলাম, প্রত্যেকটা সিস্টেম ধরে ধরে বোঝালাম। মাথায় ঢুকলো কিনা বলো? আমরা এই যে আলোচনা করছি, আলোচনাগুলো যদি মাথায় ঢোকে, দেখবে এই কনসেপ্টই তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং তোমরা ধরতেও পারবে সহজে। আর অর্গানিকটা আস্তে আস্তে ভয় কাটবে, ইজি হবে, ইন্টারেস্টিং লাগবে অর্গানিক। চলো মুছি এবার এটা আমি। 7 নম্বর বাদ, 7 বাদ, 9 বাদ হলো। তাহলে আমরা 8-এ যাই এবার। চলো 8 লেখো। যেগুলো বাদ দিচ্ছি ভয় নেই, ওগুলো আমরা রিয়াকশন মেকানিজমে ডে 3 ক্লাস করবো, তখনই হয়ে যাবে। ওকে, আচ্ছা চলো এবার আমরা কত নম্বর করছি? 8 করছি। 8-এ কি বলছে? রৌনক বলছে আজকের ক্লাসটা কাইন্ডলি একটু ইউটিউবে আপলোড করবেন, আমার নেটওয়ার্ক খুব খারাপ, কথা বেশিরভাগ কেটে যাচ্ছে। হ্যাঁ রৌনক, অবশ্যই আপলোড করবো। চলো এবার 8-এ কি বলছে, একই রকম ভাবে স্ট্রং, ও এটা উল্টো, স্ট্রংগেস্ট অ্যাসিড। ওকে, স্ট্রংগেস্ট অ্যাসিড। তাহলে আমাকে প্রত্যেকটা স্ট্রাকচার ড্র করতে হয় স্ট্রংগেস্ট অ্যাসিড করতে গেলে। দেখো আসি স্ট্রাকচার ড্র করি। প্রথমটা তো সিম্পল অ্যাসিটিক অ্যাসিড, CH3 C ডাবল বন্ডেড ও। আমি ভেঙে লিখছি, তোমরা উত্তর লিখতে থাকো, যে একটা কারেক্ট হবে আমি বলবো। এখন অব্দি কিন্তু আমি তোমাদের উত্তর কারেক্ট পাইনি। হ্যাঁ, এটা তোমাদের উত্তর ভুল হওয়ারই কথা, আমি জানি এটা সববার ভুল হবে। আমি শেখাচ্ছি, উত্তরটা খুব ইম্পর্টেন্ট। দাও তো স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। তোমাদের সবারই এটা ভুল হবে আমি জানি, কারো ঠিক হবে না। আচ্ছা, 2 নম্বর অপশন, 2 নম্বর অপশন হচ্ছে বেনজিন রিং, তার উপরে COOH আছে। আচ্ছা, 3 নম্বর বেনজিন রিং এর উপরে COOH। লক্ষ্য করো, আহ এম, এম মানে কিন্তু জানো তোমরা মেটা, মেটাতে OCH3 আছে, তার মানে মেটাতে OCH3 আছে। আর লাস্ট ওয়ান বেনজিন রিং এর উপরে COOH আছে, আর প্যারাতে OCH3 আছে। ওকে, দেখো কেন ইম্পর্টেন্ট বোঝাই। নর্মালি আমরা অ্যাসিডিটি কখন বাড়ে বলতাম? আমরা বলতাম যে যদি
যেমন এই যে অ্যাসিটিক অ্যাসিড, এই কার্বনের সাথে যদি -I যুক্ত কোনো গ্রুপ যুক্ত রেখে দিতাম তাহলে ওরা ইলেকট্রন টানতো, অক্সিজেন আর হাইড্রোজেন বন্ড পোলারিটি বাড়তো, অ্যাসিডিটি বাড়তো। তার মানে COOH এর অ্যাসিডিটি বাড়ানোর জন্য তোমার ইলেকট্রনকে টানার মতো কিছু যুক্ত রাখতে হয়, তাহলে অ্যাসিডিটি বাড়ে। ওকে, এখন এটা অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের পরে যদি এখানে যাই, বেনজিন রিং এর সাথে লক্ষ্য করো, কার্বনের সাথে এখানে যে রিং যুক্ত তার এই যে কার্বন, এই কার্বন কিন্তু sp2 হাইব্রিডাইজড। তোমরা বলো তো, এটা sp2 হাইব্রিডাইজড আর এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড। তোমরা জানো কি কোন কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ? sp2 হাইব্রিডাইজড না sp3 হাইব্রিডাইজড? হ্যাঁ, সবাই উত্তর করেছে sp2 হাইব্রিডাইজড। যেহেতু sp2 মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই কার্বন যত না ইলেকট্রন টানে, অ্যাকচুয়ালি ও তো টানেই না, ও তো ইলেকট্রন দেয়, তার তুলনায় কিন্তু এই কার্বন বেশি ইলেকট্রনকে টানে। অর্থাৎ যদি অ্যাসিটিক অ্যাসিড আর বেনজোইক অ্যাসিডের মধ্যে কম্পেয়ার করি, তাহলে বেনজোইক অ্যাসিডকে আমরা স্ট্রঙ্গার বলবো দেন অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু ওরা স্ট্রংগেস্ট চেয়েছে, তাহলে বাকি অপশন গুলো আমাকে দেখতে হবে। তার মানে এইটুকু ক্লিয়ার যে অ্যাসিডিক অ্যাসিডের তুলনায় বাকিরা স্ট্রঙ্গার। এখন বাকি তিনজনের মধ্যে কে স্ট্রংগেস্ট সেটা বুঝতে হবে। চলো আসি, এবার তাকাও এখানে কি আছে। OCH3 এই গ্রুপটা মেটা পজিশনে যুক্ত। তোমরা নিশ্চয়ই মেটা অর্থ প্যারা বোঝো। এর পাশের পজিশন দুটো অর্থ, তারপরের দুটো মেটা, আর লাস্টেরটা হচ্ছে প্যারা। সাউন্ড কেটে যাচ্ছে মানে আমার কিন্তু নেটওয়ার্ক আজকে স্ট্রং, তাহলে তোমার নেটওয়ার্ক বোধহয় গন্ডগোল আছে তন্ময়। আচ্ছা, দেখো অসুবিধা নেই, মোটামুটি বোঝার চেষ্টা করো, তারপরে আমি ইউটিউবে পাঠাবো এই ভিডিওটা। এবার OCH3 কে আমরা কিভাবে চিনি সেটা আগে বোঝাই। দেখো আমি এই দিকটাতে করছি, তোমরা মাথায় রাখবে বেনজিন রিং এর ওপরে যদি OCH3 থাকে, আমরা আগের দিন পড়িয়েছিলাম, বলতো OCH3 রেজোনেন্স এফেক্টে প্লাস আর এফেক্ট দেখাবে নাকি মাইনাস আর দেখাবে? চলো অ্যান্সার করো। হ্যাঁ, অ্যানিসোল রিটার্ন, এর নাম অ্যানিসোল। গুড। চলো আমার কোশ্চেনের উত্তর দাও। নাম এখানে ইন্ডাকটিভ বলছি না কিন্তু পারিজাত, হ্যাঁ, যেহেতু বেনজিন রিং এ যুক্ত তাই এখানে রেজোনেন্সের গল্প থাকবে, তাই আইদার প্লাস আর অথবা মাইনাস আর। হ্যাঁ, সবাই উত্তর করেছে মাইনাস আর। না, মাইনাস আর নয়, মাইনাস আর মানে তো ইলেকট্রন টানা। ও ইলেকট্রন টানে না, কারণ ওর কাছে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। ও লোন পেয়ার দিয়ে বেনজিন রিং এ ইলেকট্রন দিয়ে রেজোনেন্স করে, এফেক্টটাকে বলা হয় প্লাস আর। জেনারেলি 99% কেসে OCH3 প্লাস আর এফেক্ট শো করে। আরেকবার বলি কথাটা, ওয়াই প্লাস আর? প্লাস আর বিকজ অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করে, দ্যাটস ওয়াই প্লাস আর। এই কথাটা বোঝাতে পারলাম? প্লাস আর কেন বলছি না বুঝলে বলো, আমি আরেকবার বলতে পারি। ওকে, আমরা প্লাস আর কেন বললাম আমি আরেকবার কথাটা বলি। তুমি বেনজিন রিং আঁকো, বেনজিন রিং এর উপরে OCH3 দাও, দিয়ে তোমরা রেজোনেন্সটা করো। চলো রেজোনেন্স করি আমি আরেকবার। লোন পেয়ার এখানে আসলো, বন্ডের ইলেকট্রনটা উঠে গেল। আমি হাতে হাতে করছি, আমাকে তোমরা কয়েকজন রেজোনেন্স করে করে পাঠিয়েছো, আমি দেখেছি তোমাদেরটা ঠিক হয়েছে। রেজোনেন্স কিন্তু নিজেদেরকে করতে জানতেই হবে। এই দেখো রেজোনেন্স করলাম। আমি এর আরেকটা স্ট্রাকচার করি রেজোনেন্স। এইটা এখানে আসছে, এই বন্ডটা খুলে এখানে গেল, তাহলে কি দাঁড়াবে দেখো? তাহলে দাঁড়াবে হচ্ছে এবার ডাবল বন্ড এই দুটো জায়গায় আছে, এটা OCH3 অক্সিজেনের মাথায় প্লাস, এটা মাইনাস। আবারও করলে এখানে মাইনাস হবে। এবার তোমরা লক্ষ্য করো এখানেই ট্রিক্স। কি ট্রিক্স? স্টার টু দি পাওয়ার ইনফিনিটি এই কনসেপ্টটা দেখো। তোমরা রেজোনেন্সের ফলে দেখছো মাইনাস চার্জ কোন জায়গায় উঠছে? মাইনাস চার্জটা উঠছে অর্থতে আর প্যারাতে। এই রেজোনেন্সের ফলে কিন্তু কখনোই মেটা পজিশনে মাইনাস চার্জ আসবে না। মেটা পজিশনে মাইনাস চার্জ আসবে না, এই কথাটা বুঝতে পারলে কি বললাম? এটা সবাই রিপ্লাই করবে যে এটা বুঝলে কি বুঝলে না। আমি আরেকবার বলি, এই রেজোনেন্সের ফলে দেখলাম যে মাইনাস চার্জটা বেনজিনের কোন কোন জায়গায় আসছে। দেখো এখানে আসছে, এখানে আসছে, বা আরেকবার যদি রেজোনেন্সটা করি তো এখানে আসবে, কিন্তু কখনো এখানে আসবে না বা এখানে আসবে না। এর জন্যে তোমরা এই অপশন দুটোতে এসো, যে আমরা একটা অপশনে বেনজিন রিং এর COOH ছিল, একটাতে OCH3 মেটাতে দেয়া ছিল, আরেকটাতে COOH এর সাথে OCH3 প্যারাতে ছিল। তোমরা মাথায় রাখবে OCH3 যদি প্যারাতে থাকে বা অর্থতে থাকে, তখন ও এই
রেজোনেন্স এফেক্টটা প্লাস আর শো করে। কেন? কারণ ওর রেজোনেন্স পরিষ্কার কি বলছে, যে মাইনাস চার্জ অর্থতে এবং প্যারাতে হয়। তাই যদি এরা প্যারাতে বা অর্থতে যুক্ত থাকতো তখন এরা প্লাস আর শো করতো। আর প্লাস আর দেয়া মানে কি, ওরা উল্টো ইলেকট্রন দিচ্ছে, তো এর অ্যাসিডিটিকে কমিয়ে দেবে। তার মানে যেটা প্যারা অপশন ছিল, প্যারা অপশনে কিন্তু অ্যাসিডিটি একেবারে বেশি নয়। কেন বেশি নয়? কারণ প্যারাতে থাকলে ও প্লাস আর এফেক্ট শো করে ওর অ্যাসিডিটিকে কমিয়ে দিচ্ছে, ও উল্টো দিকে দেখছো ওকে ধাক্কা দিচ্ছে, ফলে বেনজোয়েট আয়নের যে রেজোনেন্স, সেই রেজোনেন্সটাকেও বাধা দেবে। কিন্তু এই পজিশনটাতে এসো তো, এই পজিশনে ও কোথায় আছে? মেটাতে। মেটাতে কোনো রেজোনেন্স এফেক্ট কাজ করে না। মেটাতে শুধু কি হয়, অক্সিজেন যেহেতু কার্বনের চেয়ে মোর ইলেকট্রোনেগেটিভ, এখানেও মাইনাস আই এফেক্ট শো করছে। ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু বেশি, তাই বন্ডের ইলেকট্রন গুলো ও নিজের দিকে টানছে। কথাটা বোঝো ভালো করে। যেহেতু মাইনাস আই এফেক্ট, তোমরা জানো যে মাইনাস আই এফেক্ট কেউ যুক্ত থাকলে এর পোলারিটিকে বাড়াবে, তাই স্ট্রংগেস্ট কিন্তু মেটাটাই হবে। খুব ট্রিকি কোশ্চেন ছিল না। অর্থতে এখানে স্ট্রংগেস্ট না, কারণ এখানে যদি ও অর্থতে থাকতো এখানেও তো প্লাস আর এফেক্টই শো করতো। যদি আমরা মাইনাস আর এফেক্ট যুক্ত করতাম অর্থতে, তখন আমরা বলতাম অ্যাসিডিটি হাইয়েস্ট। সেটা আমরা আস্তে আস্তে আসবো। তোমরা আমাকে 8 নম্বর প্রবলেমটা আগে বলো যে বুঝেছো কিনা। 8 নম্বরটা কিন্তু কঠিন প্রবলেম। রৌনক বলছে রিপিট। আচ্ছা, আমি আরেকবার বলি কথাটা। বক্তব্যটা আমার এরকম যে বেনজিন রিং এর সাথে এখানে সাপোজ কিছু একটা আছে, তার রেসপেক্টে যদি ওসিএইচ3 অর্থতে থাকে বা এর রেসপেক্টে যদি ওসিএইচ3 প্যারাতে থাকে, তাহলে এরা তখন প্লাস আর এফেক্ট শো করে। এও প্লাস শো করবে, এও প্লাস আর এফেক্ট শো করবে। কেন? তার কারণ ওসিএইচ3 রেজোনেন্স দেখাচ্ছে যে মাইনাস চার্জটা ক্রিয়েট হয় অর্থতে এবং প্যারাতে, মাইনাস চার্জ কখনোই মেটাতে ক্রিয়েট হয় না। তাহলে ওসিএইচ3 যদি অর্থ এবং প্যারাতে থাকে, তাহলে এরা ইলেকট্রন দিয়ে রেজোনেন্স করবে, এরা প্লাস আর এফেক্ট শো করবে। কিন্তু যখনই ও মেটাতে যুক্ত থাকে, এর রেসপেক্টে যখন ও মেটাতে যুক্ত থাকবে, ও প্লাস আর শো করবে না। তার পরিবর্তে কি শো করবে? তার পরিবর্তে কি শো করবে? তার পরিবর্তে ওর ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু কার্বনের থেকে বেশি, ও ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি, তাই ইলেকট্রন নিজের দিকে টানবে, সিগমা ইলেকট্রন, নট পাই ইলেকট্রন। এটাকে বলা হয় মাইনাস আই। আর মাইনাস আই শো করলে তো অ্যাসিডিটি বাড়ে। ওর জন্য মেটার অ্যাসিডিটি কিন্তু হাইস্ট। দেখো এবার বুঝলে কিনা। একটু কঠিন লাগতে পারে, বাড়িতে বসে বসে ঠান্ডা মাথায় ভাববে। চলো আমি নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট 9 নম্বর তো বাদ দিয়েছি আগে। চলো এবার 10-এ যাই। 10ও ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো 10 কি বলছে। 10 বলছে আবার স্ট্রংগেস্ট বেস, নাইট্রোজেন কম্পাউন্ড, এদের মধ্যে স্ট্রংগেস্ট বেস কে? তোমরা আমার ওই কনসেপ্টে যাও যে ইলেকট্রন গুলো কোথায় ডিলোকালাইজড, কোথায় লোকালাইজড। এটা আমি তোমাদেরকে একটু ট্রাই করার জন্য অপশন সময় দিলাম। চলো ট্রাই করো। 10 নম্বর 1 মিনিট ট্রাই করবে, ট্রাই করে আমাকে বলবে যে পারলাম কি পারলাম না। চলো, উজ্জ্বল বলছে অ্যান্সার 3 হবে। আচ্ছা ঠিক আছে উজ্জ্বল, তথাগত 3 বলছে, গৌরব 3, রাজশ্রী 3, পিয়ালি 3, রৌনক 4, নিমেষ 3। ওকে, প্রথমে আমি একটা একটা করে আসি। আমায় বলো অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2, আচ্ছা অপশন নাম্বার 2টা ড্র করি এখানে। এই 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 তোমরা কেউ বলতে পারবে এখানকার নাইট্রোজেনের যে লোন পেয়ার, এই লোন পেয়ারটা রেজোনেন্স করবে না করবে না? জাস্ট এইটুকু অ্যান্সার, হ্যাঁ বা না। এই লোন পেয়ার রেজোনেন্স, হ্যাঁ বা না? হ্যাঁ। কি করে বুঝেছি রেজোনেন্স করবে? ওই যে আমার কথা ফলো করো না। লোন পেয়ার আছে, তার পাশে কার্বন ডাবল বন্ড আছে, অর্থাৎ এই লোন পেয়ারটা সুন্দরভাবে রেজোনেন্স করবে। রেজোনেন্সটা বাড়িতে করবে, আমি দেখালাম না রেজোনেন্স আর। আচ্ছা যেহেতু রেজোনেন্স করবে, তাহলে লোন পেয়ারটা ডেলোকালাইজড, ভালো বেস না। তাহলে 2 নম্বর খারাপ বেস। বুঝেছো 2 নম্বর কেন খারাপ বেস?
চারে এসো, বলো 4 নম্বরটা ড্র করি। হুম, বলো রেজোনেন্স হবে না হবে না? চারে রেজোনেন্স করবে, আমরা তো বলেই দিয়েছি অ্যানিলিনে রেজোনেন্স করে। রেজোনেন্স করবে, কাটলাম, খারাপ বেস। তার মানে অপশন আইদার 1 অর 3, এই দুটোর মধ্যে কোনো একটা উত্তর হবে। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা বোঝার চেষ্টা করি। তাকাও, তোমরা এই নাইট্রোজেনটার হাইব্রিডাইজেশন বলো আর এই নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন বলো, তাহলে উত্তর পরিষ্কার হয়ে যাবে। ওপরের 1 নম্বর যে কম্পাউন্ডটা তার নাম হচ্ছে পিরিডিন। হ্যাঁ, পিরিডিন। এখানেও কিন্তু রেজোনেন্স হয় না, কারণ এই নাইট্রোজেনের সাথেই লোন পেয়ারটা আছে। শুধু হাইব্রিডাইজেশন জানতে চাইছি পিরিডিনে। হ্যাঁ রোনা ঠিক, অ্যানিমেশন লিখেছে। পিরিডিনে নাইট্রোজেন sp2 হাইব্রিডাইজড, আর এই 3 নম্বর কম্পাউন্ডটার নাম পাইপিরিডিন। পাইপিরিডিনটা কি স্ট্রাকচার? এখানে কোনো পাই বন্ড নেই। পাইপিরিডিনের হাইব্রিডাইজেশন sp3। চলো বলো, sp2 মোর ইলেকট্রোনেগেটিভ নাকি sp3 মোর ইলেকট্রোনেগেটিভ? অ্যান্সার করো, কোন অ্যাটমটা মোর ইলেকট্রোনেগেটিভ? হ্যাঁ সবাই অ্যান্সার করেছে sp2। তার মানে এই নাইট্রোজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, ও কিন্তু চায় না এই লোন পেয়ার অন্য কাউকে দিতে, কারণ ও আটকে রাখতে চায়। লজিকটা এটাই দেবে যে এই লোন পেয়ার যে অ্যাটমে আছে, সে যেহেতু sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড অ্যাটম মোর ইলেকট্রোনেগেটিভ, তাই এই লোন পেয়ারটাকেও আটকে রাখতে চায়। আর এখানকার অ্যাটমটা sp3 হাইব্রিডাইজড, লেস ইলেকট্রোনেগেটিভ, তাই ইলেকট্রন ডোনেশন টেন্ডেন্সি ওর বেশি। স্ট্রংগেস্ট বললে অ্যান্সার করতে হবে 4। তোমরা কিন্তু বাড়িতে যখন হ্যান্ড আউট রাখবে, তখন প্রত্যেকটার প্যারালাল লজিক লিখবে, যে এটা কোন কারণে এটা কোন কারণে। খাতার মধ্যে প্রত্যেকটা লজিক থাকবে। শুধু অ্যান্সার 10-এর 3 অ্যান্সার, 11-র 2 অ্যান্সার, এরকম অ্যান্সার লিখলে পরীক্ষার সময় কিন্তু আটকে যাবে, পারবে না। প্রত্যেকটা লজিক দিয়ে দিয়ে মাথায় রাখতে হবে। বলো 10 নম্বরটা বুঝলাম কি? রিপ্লাই করবে 10 নম্বরটা বোঝা গেছে কিনা। 1 নম্বরটা রেজোনেন্স, গৌরব 1 নম্বরটা রেজোনেন্স এভাবে করবে না। কেন করবে না? তুমি যদি 1 নম্বরটা রেজোনেন্স করো, প্রবলেমটা কি দাঁড়ায় দেখো। যদিও তোমরা এখন পুরোটা জানো না, এই সিস্টেমটা না অলরেডি অ্যারোমেটিক আছে। হুম, ওর লোন পেয়ার দিয়ে যদি এইদিকে রেজোনেন্স করে, তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন দুদিকে না দেখো কি অবস্থা দাঁড়ায়, আমি দেখাচ্ছি তোমাকে। এইদিকেও ডাবল বন্ড, এইদিকেও ডাবল বন্ড প্লাস, বুঝতে পারছো? এই নাইট্রোজেনটা তো sp হাইব্রিডাইজড হয়ে যায়। ভাবো তো sp হাইব্রিডাইজড কি রিং এর মধ্যে এভাবে থাকবে? ওই জন্য হবে না। হ্যাঁ, ওই জন্য ওর রেজোনেন্স আমরা করলাম না। চলো তাহলে 10 নম্বর ক্লিয়ার হলো তোমাদের? হ্যাঁ গৌরব বলছে বুঝেছে। চলো নেক্সট আমরা 11 নম্বরে যাই। আমি একটু পরপর প্রত্যেকটা কেন করছি, এই আলোচনাগুলো তোমাকে অনেকটা হেল্প করবে পরে প্রবলেম গুলো করাতে। তাতে টাইম যতটুকু পারমিট করবে ততটুকুই যাব, কিন্তু বাকি পুরোটা তোমার বাড়ির কাজ থাকবে। আচ্ছা চলো এবার আমরা 11 নম্বরে যাই। দেখো 11 কি বলছে, লাইনটা পড়ো। অ্যামং দ্য ফলোইং ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হাইয়েস্ট। দেখো, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কথাটা মানেটা কি? আমি তোমাদেরকে অ্যাসিড বেস যখন পড়িয়েছিলাম, আমরা বলেছিলাম যারা উইক অ্যাসিড হয়, যেমন অ্যাসিডিক অ্যাসিড, এরা তো টোটাল আয়নাইজ হয় না, এরা সামান্য পরিমাণে আয়নাইজ হয়। আয়নাইজ হয়ে এরকম একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে। এই রিয়াকশন যেহেতু ইকুইলিব্রিয়ামে থাকে, তার একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়। ওটাকেই বলা হয়েছিল কে এ। অ্যাসিডদের ক্ষেত্রে একেই বলে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। মাথায় ঢোকাও, ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালু যার যত বেশি, ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালু যার যত বেশি, সে অ্যাসিডটা তত স্ট্রং। এখানে বলেছে যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হাইয়েস্ট, তার মানে তোমাকে খুঁজতে হচ্ছে হাইয়েস্ট অ্যাসিডিক কোনটা। চলো 11 নম্বর, 1 মিনিট সময় দিলাম। 11 নম্বর আমাকে খুঁজে দাও, এদের মধ্যে হাইয়েস্ট অ্যাসিডিক কোনটা, চলো বলো হাইয়েস্ট অ্যাসিডিক কোনটা। ট্রাই করবে, হ্যাঁ, হাইয়েস্ট অ্যাসিডিক কোনটা। কেউ চেষ্টা করো, ট্রাই করো। 11 নম্বরের হাইয়েস্ট অ্যাসিডিক। আচ্ছা চলো,
একজন বলল এক, একজন বলল দুই। দেখো আমি একটা জিনিস বুঝলাম না দেবাংশু, তুমি দুই কেন বললে? দুই তুমি কি করে বলতে পারো? বললে আমি এক বলতে পারি, কিন্তু দুই কিন্তু বলতেই পারি না। হুম। আচ্ছা দেখো, আমি আগে এক আর দুইয়ের মধ্যে কম্পেয়ার করি। এই ছোট ছোট লজিক গুলো যদি তোমরা না পারো তাহলে কিন্তু পরীক্ষার সময় খুব কনফিউশনে পড়বে। দেখো এটা হলো ফেনল, আর 2 নম্বরটা বেনজিন রিং এর ওপরে CH2 আছে, তার পাশে OH আছে। তো আমাকে বলো তো, এটা তো ফেনল নয়, এটা অ্যালকোহল। কারণ OH বেনজিন রিং এর সাথে ডিরেক্ট যুক্ত নয়, মাঝখানে একটা CH2 আছে। আমরা এর আগের ক্লাসেই বলেছিলাম যে ফেনল এবং অ্যালকোহল, এদের দুইজনের মধ্যে কে বেশি অ্যাসিডিক হওয়া উচিত? ডেফিনেটলি 1 নম্বরটা। কারণ ফেনলের অক্সিজেন লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করতে পারে। তাহলে ফেনল অ্যালকোহলের তুলনায় বেশি অ্যাসিডিক। অর্থাৎ যদি তোমাকে অ্যান্সার এক আর দুইয়ের মধ্যে দিতেই হতো, তাহলে অবশ্যই এক দিতাম, নট দুই। দুই বলাটা কিন্তু পানিশমেন্ট পাওয়া উচিত তোমাদের, যে তোমরা এই অ্যালকোহলকে কি করে ফেনল থেকে বেশি অ্যাসিডিক বলো। এবার 4 নম্বরটা যদি বাদ দিই, আপাতত 4 নম্বরটা যেহেতু কমপ্লিকেটেড আমি বুঝতে পারছি না, 4 নম্বর যদি বাদ দেই, তোমরা আমাকে এক, দুই এবং তিন, এক, দুই এবং তিন, এদের তিনজনের মধ্যে বলো তো কে ভালো অ্যাসিডিক। এদের তিনজনের মধ্যে 4 নম্বরে আমি পরে আসছি। হ্যাঁ দেখো, এইটুকু তোমাদের ক্লিয়ার হওয়া উচিত যে এক, দুই এবং তিনের মধ্যে ডেফিনেটলি 1 নম্বরটা ভালো অ্যাসিডিক। কারণ 2 নম্বরটাতে অ্যালকোহল বলেই দিলাম। আর 3 নম্বর তো কার্বন হাইড্রোজেন বন্ড আছে। আচ্ছা এবার বলো তো আমাকে, দুই এবং তিনের মধ্যে যদি কম্পেয়ার করি, এদের দুজনের মধ্যে ভালো অ্যাসিড কে? দুই এবং তিনের মধ্যে ভালো অ্যাসিড কে? না রৌনক, আবার ভুল হয়ে গেল। দুই, ওই যে একটু আগে বললাম, দুইয়ের ক্ষেত্রে তো বন্ডটা OH বন্ড, আর তিনের ক্ষেত্রে তো বন্ডটা কার্বন হাইড্রোজেন বন্ড। কার্বন হাইড্রোজেন বন্ড লেস পোলার দেন OH বন্ড, সেই কারণে 2 নম্বরটা ভালো। তাহলে এক, দুই, তিনের মধ্যে আমরা অর্ডার পেয়ে গেছি। এবার চারে আসি। দেখো চারের প্রবলেমটা কি, চারের স্ট্রাকচারটা লিখি, চারেরটা দেখে নাও। CH3N, নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন আছে, নাইট্রোজেনের মাথায় প্লাস। তোমরা মাথায় রাখবে, নাইট্রোজেন আর অক্সিজেন কিন্তু মোটামুটি ভাবে কাছাকাছি ইলেকট্রোনেগেটিভিটির দিক থেকে। যদিও অক্সিজেন এটা নাইট্রোজেনের থেকে বেশি, তবুও কাছাকাছি। তাই অক্সিজেন বন্ড যেমন পোলার হয়, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডও খানিকটা পোলারই হয়, তবে ওর OH এর তুলনায় খানিকটা কম। কিন্তু যদি কখনো দেখা যায় নাইট্রোজেন প্লাস, বা যদি কোথাও অক্সিজেনকে প্লাস দেখতাম, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট প্লাস, এটা কিন্তু একেবারে হেলদি সিচুয়েশন নয়, এটা আনফরচুনেট। সিস্টেম হাইলি আনস্টেবল। মাথায় ঢোকাও কথাটা কি বলছি। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট পজিটিভ চার্জ, সিস্টেম হাইলি আনস্টেবল। ও কি করে, ও সঙ্গে সঙ্গে এই বন্ডের ইলেকট্রন নিজে নেবে, নিয়ে H+ রিলিজ করবে, করে নিজে কনভার্ট করে যাবে ইনটু CH3NH2 তে। যে কারণে নাইট্রোজেন প্লাস এই সিস্টেমরা এভাবে থাকতে চায় না, হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে ওকে H+ হিসেবে রিলিজ করে। তাই যারা H+ খুব সহজে রিলিজ করে তাদেরকে আমরা বলি হাইলি অ্যাসিডিক ক্যারেক্টার থাকে। হ্যাঁ রিটার্ন বলেছে এগুলোকে বলে ডায়াজোনিয়াম সল্ট। তো এই কম্পাউন্ডের অ্যাসিডিটি কিন্তু ফেনলের থেকেও বেশি। তার মানে এখানে যেহেতু স্ট্রংগেস্ট বলেছে, আমি অ্যান্সার 4 নম্বরই দেবো। নাইট্রোজেন পজিটিভ জন্য এরকমটা হলো। বোঝা গেল কথাটা কি? হ্যাঁ পারিজান, আমি বলবো এখানে ডায়াজোনিয়াম কম্পাউন্ডস আর আনস্টেবল। অল ডায়াজোনিয়াম কম্পাউন্ডসরা কিন্তু আনস্টেবল নয় এতটা। অ্যারোমেটিক ডায়াজোনিয়ামরা হাইলি, সরি অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়ামরা হাইলি আনস্টেবল। হ্যাঁ ঠিকই, অ্যারোমেটিকরা কম্পেয়ার টু অ্যালিফ্যাটিক স্টেবল। মানে এই ডায়াজোনিয়াম কিন্তু খুব স্টেবলই নয়, এটা আনস্টেবল। ঠিকই বলেছো কথাটা। আচ্ছা তোমরা এটাকে ডায়াজোনিয়াম কেন বললে? আমিও তোমাদের সাথে সাথে হ্যাঁ হ্যাঁ বললাম। 4 নম্বরটা মোটেও ডায়াজোনিয়াম নয়। ডায়াজোনিয়াম মানে এই জিনিসটা তাকাও, N ট্রিপল বন্ড এন এ মাথায় প্লাস এরকম থাকবে, এখানে সেরকমটা নেই। এটা NH3+ আছে, গুলিয়ে ফেলো না, এটা নট ডায়াজোনিয়াম। হ্যাঁ পারিজা, দেখেছিলাম তোমরা 4 অ্যান্সার বলেছিলে আগে, ঠিক। এই এটা কনফিউজড হবে না, এটা নট ডায়াজোনিয়াম। ডায়াজোনিয়াম আমরা পরে শিখবো 12-এ গিয়ে। চলো তাহলে 11 নম্বর তোমাদের বোঝা গেল। আচ্ছা নেক্সট যাই। 12-13 ক্রস করে দাও, 12-13 বাদ আপাতত। 12-13 আমরা পরে করব। 12 নম্বর অ্যারোমেটিকের প্রবলেম পারবে না, এটা কার্বোক্যাটায়নের প্রবলেম, এখনো পারবে না। চলে যাই 14-তে, চলো 14 পড়ো। দেখো 14 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ মোস্ট অ্যাসিডিক। আবার সেই অ্যাসিডিটির গল্প, এটা তোমরা নিজেরা ট্রাই করো, এটা আমি বলবোই না, এটা পারা উচিত।
আমি আগের দিন এই প্রবলেম ডিসকাস করেছিলাম। অনিমেষ 13 নম্বরটা অ্যান্সার 3 বলতে চাইছো? 13 নম্বরটা, হ্যাঁ অনিমেষ গুড, 13 নম্বরটা 3 অ্যান্সার, ভেরি গুড। কি লজিক দিলে বলো তো 3 অ্যান্সার? যদিও 13 নম্বরটা বলা যাবে এখনই, কারণ আমরা হাইপার কনজুগেশন তো পড়িয়েছিলাম। আচ্ছা চলো 13 নম্বরটা তাহলে করেই ফেলি। যদিও কার্বোক্যাটায়ন পড়িনি তো, তাই আমি বলতে চাইছিলাম না। যাই হোক, তোমরা লক্ষ্য করো 13 নম্বরের যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, আমরা এটা হাইপার কনজুগেশন দিয়ে বলবো। ওকে, হাইপার কনজুগেশন যা যত বেশি তার স্টেবিলিটি বেশি। হুম, ওকে। এবার তাকাও 3 নম্বরটাতে এসো। লক্ষ্য করো যে কার্বনটা পজিটিভ তার পাশের কার্বনগুলো তো আলফা, এই যে আলফা আলফা আলফা। গোনো কটা আলফা হাইড্রোজেন আছে? টোটাল 9খানা আলফা হাইড্রোজেন আছে। আর বাকি 4-এর ক্ষেত্রে 6টা, 2-এর 1-এর ক্ষেত্রে 3টে, 2-এর ক্ষেত্রে তো কোনো আলফা হাইড্রোজেনই নেই। তাই সব থেকে বেশি স্টেবল 3 নম্বরই হওয়া উচিত। আমরা আগের দিন ফ্রি র্যাডিক্যাল ডিসকাস করতে গিয়ে এটা বলেই দিয়েছিলাম, কার্বোক্যাটায়ন অনেকটা সেভাবেই হবে। তাহলে 13 তোমরা পারলে। আচ্ছা 13 পেরেছো, এবার 14 নম্বরের অ্যান্সার করে দাও আমাকে। 14 নম্বর আমি বলবো না। এই কম্পাউন্ড গুলোর মধ্যে স্ট্রং অ্যাসিড কোনটা, স্ট্রংগেস্ট কোনটা? চলো 14 অ্যান্সার করো। তথাগত বলছে 3, রিতায়ন 3। আচ্ছা বলতে থাকো, বলো। রৌনক 2। না, এটা কিন্তু তোমাদের কনসেপ্ট ভুলভাল হয়ে যাচ্ছে। উজ্জ্বল 1। আচ্ছা উজ্জ্বল বললো 1। উজ্জ্বল তুমি ব্যাখ্যা দিতে পারবে কেন 1 উজ্জ্বল? দেবাংশু বলছে 1, স্বয়ং বলছে 1। তোমরা লক্ষ্য করে দেখেছো না যে একে, এই যে গ্রুপটা, এই গ্রুপটা কে? NO2। আমরা NO2 কে কি শিখিয়েছিলাম বলো? বেনজিন রিং এর সাথে এখানে OH আছে, তার রেসপেক্টে অর্থতে আছে NO2। এই NO2 ইলেকট্রনকে টানে, মানে মাইনাস আর শো করে নাকি প্লাস আর শো করে? চলো ব্যাখ্যা করো। অনিমেষ আমরা এখানে মাইনাস আর বলবো না, মাইনাস আই বলবো না। কেন? ও বেনজিন রিং এ যুক্ত, তাই এফেক্টটাকে আইদার মাইনাস আর অর প্লাস আর। হ্যাঁ, এটা সবাই উত্তর করেছে মাইনাস আর। তোমরা তো জানো আগের দিনে আমি পড়িয়েছিলাম NO2, তারপরে COOH, তারপর CHO, CN, মনে পড়ছে? এরা সবাই বেনজিন রিং থেকে ইলেকট্রনকে উইথড্র করে, তাই মাইনাস আর শো করে। মাইনাস আর সই করলে সুবিধে কি তাকাও। ফেনলের যদি হাইড্রোজেনটা তুমি ছেড়ে দাও, অ্যাসিড হলে তো হাইড্রোজেন ছাড়বে, তাহলে ও যে মাইনাস চার্জটা তৈরি করবে, এই মাইনাস চার্জটা দেখো NO2 থাকার জন্য কত সুন্দর রেজোনেন্স করে। দেখো এই বনটা এখানে আসলো, এটা উঠে এখানে গেল, এটা এখানে গেল, মানে NO2 এই রেজোনেন্সটাকে অনেক বেশি হেল্প করে। তার জন্য এর অ্যাসিডিটি হাইয়েস্ট। যারা 2 নম্বর অ্যান্সার দিয়েছো, 2 নম্বরে তো মিথাইল আছে, মিথাইল তো উল্টো প্লাস আই এফেক্ট শো করে, তাহলে ওর অ্যাসিডিটি উল্টো কমিয়ে দেওয়ার কথা। কথাগুলো বোঝা গেল? 1 নম্বর কেন হাইয়েস্ট অ্যাসিডিক বললাম, কোন লজিকে বলো? 1 নম্বরের যুক্তিটা কি? কোন যুক্তিতে আমরা 1 নম্বরকে হাইয়েস্ট অ্যাসিডিক বললাম? কারণ ইলেকট্রনকে উইথড্র করে, মাইনাস আর এফেক্ট শো করছে, বেনজিন এর সাথে ডিরেক্টলি যুক্ত, ও ডেলোকালাইজড করছে এই ইলেকট্রন গুলোকে অক্সিজেনের মাথায়, তার জন্য এর অ্যাসিডিটি হাইয়েস্ট। বোঝা গেল? আচ্ছা মাইনাস আই দেখায়। ওকে, নাও নেক্সট আমরা এবার 15তে যাই। চলো 15তে আসো। বলছে পিরিডিন, এই যে পিরিডিন নাম তো শুনেইছো, পিরিডিনের স্ট্রাকচার এঁকে ফেলো। চলো পিরিডিন দেখতে কেমন? বেনজিন রিং, এখানে নাইট্রোজেন আছে, লোন পেয়ার আছে। বলছে পিরিডিন ইজ লেস বেসিক দেন ট্রাই ইথাইল অ্যামিন। আচ্ছা ট্রাই ইথাইল অ্যামিনটাও এঁকে ফেলি। ট্রাই ইথাইল মানে নাইট্রোজেন আছে, আর তার 3 দিকে 3টে ইথাইল গ্রুপ আছে। আমরা ইথাইল গ্রুপকে ইটি দিয়ে লিখছি, এটার নাম ট্রাইথাইল অ্যামিন। এখানেও নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। এখানে পরিষ্কার বলেছে যে পিরিডিনটা ট্রাইথাইল অ্যামিনের চেয়ে লেস বেসিক। এর কারণটা জানতে চাইছে, চলো কারণটা বলো। আচ্ছা, সমাদৃত উত্তর করলো একটা। সমাদৃত উত্তরটা সঠিক হয়নি, ভাবনা চিন্তা করো আর একটু। আর নিমেষ বলছে 4। আচ্ছা তোমরা বলো তো আমাকে। হ্যাঁ শুভর্থী বলেছে অ্যান্সার। আমি একটু আগে পিরিডিন আর পাইপিরিডিনের মধ্যে যখন কম্পেয়ার করলাম, তাকাও তাকাও এই প্রবলেমটা আরেকবার শোনো। ওই যে বলেছি, কথা যদি আমার মাথায় ঢোকে বা মনে রাখতে পারো, তাহলে কিন্তু উত্তর পারার কথাই। আমি যখন পিরিডিনকে এর তুলনায় খারাপ বেস বললাম, তার যুক্তিতে আমি একবারও বলিনি
যে এই সিস্টেমটা অ্যারোমেটিক, কারণ এর অ্যারোমেটিকের জন্য লোন পেয়ারটা দেয়া না দেয়া নির্ভর করে না। একবারও বলিনি লোন পেয়ারটা ডেলোকালাইজড করে, এই কথাগুলো আমি একবারও বলিনি। মনে পড়ে ওকে আমি ওর চেয়ে খারাপ বেস কি কারণে বলেছিলাম? চলো বলো কি কারণে বলেছিলাম ওকে খারাপ বেস। পিরিডিনের নাইট্রোজেনের লোন পেয়ার কিন্তু ডেলোকালাইজড করে না, বারে বারে বলছি কথাটা আমি। কেন রেজোনেন্স করে না? কারণ দেখাচ্ছিলাম রেজোনেন্স করতে গিয়ে এই এসপি হাইব্রিডাইজড হয়ে যাচ্ছে, এসপি হাইব্রিডাইজড রিং এ থাকে না। হ্যাঁ, কয়েকজন তোমরা উত্তর সঠিক করেছো। আমি বলেছিলাম এই নাইট্রোজেনটা sp2 হাইব্রিডাইজড, আর পাইপিরিডিনের নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড মোর ইলেকট্রোনেগেটিভ, তার জন্য লেস বেসিক। সেম লজিক এক্ষেত্রেও তাই। এক্ষেত্রে ট্রাইথাইল অ্যামিনে এসো, ট্রাইথাইল অ্যামিনে দেখে তো। হ্যাঁ তন্ময়, তোমার উত্তর আমি পেয়েছি, ঋদ্ধিমান পেয়েছিলাম উত্তর, রাহুলও পেয়েছি, কৌলিকও পেয়েছিলাম, তোমাদের উত্তর পেয়েছিলাম। সৃষ্টি অনেকে ঠিক লিখেছো। নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনটা তো sp3 হাইব্রিডাইজড, আর এখানকার নাইট্রোজেন sp2। এইটাই লজিক, যে কারণে ওর অ্যাসিড বেসিসিটি ওর তুলনায় কম। তাহলে অপশন খোঁজো, চলো অপশন পড়ো, কত নম্বর কারেক্ট? অপশন 2 নম্বরটা কারেক্ট। বাকিগুলো একটাও লজিক না যে ও কেন খারাপ বেস। বুঝলে কি? তোমরা লক্ষ্য করো এই কনসেপ্টটা কিন্তু রিপিট কনসেপ্ট ছিল, ভুল হওয়ার কথা না, রিপিট কনসেপ্ট যাতে ভুল না হয়। ওকে, তাহলে 15 গেল। আচ্ছা 16তে আসি, দেখো 16 কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর বেসিক দ্যান অ্যানিলিন? মাথায় ঢোকাও আবার, এটা কিন্তু পারা উচিত। অ্যানিলিনকে আগে আমরা আঁকবো। এই হচ্ছে নাইট্রোজেন বেনজিন রিং, তার উপরে NH2, NH2 মাথায় লোন পেয়ার, এটা অ্যানিলিন। এবার অ্যানিলিন, প্রথম প্রশ্ন আমার, অ্যানিলিন বলতো ভালো বেস নাকি খারাপ বেস? অ্যানিলিন বেস হিসেবে ভালো নাকি খারাপ? চলো অ্যান্সার করো, অ্যানিলিন বেস হিসেবে ভালো না খারাপ? সুবর্তী বলছে অ্যানিলিন খারাপ, স্বরাজ খারাপ, পারিজাত খারাপ। অ্যানিলিন কেন খারাপ? কারণ অ্যানিলিনের নাইট্রোজেনটা ডেলোকালাইজড, খারাপ বেস, প্লাস আর এফেক্ট শো করছে। এবার অ্যানিলিনের থেকে 16তে কি বলছে? মোর বেসিক মানে অ্যানিলিনের থেকে ভালো কে? প্রত্যেকটা স্ট্রাকচার আঁকো, একে আমায় বলো কোনটা অ্যানিলিনের থেকে ভালো, তারপরে আমি আসছি। প্রত্যেকটা স্ট্রাকচার নিজে আঁকবে, তারপর অ্যান্সার করবে। চলো ষোলো অ্যান্সার করো। আমরা অ্যানিলিনের থেকে খারাপ বেস কোনটা জানতে চাইছি। স্বরাজ বলছে 4। ও খারাপ নয়, সরি সরি, অ্যানিলিনের থেকে ভালো বেস। স্বরাজ ঠিক আছে, বাকিরা উত্তর করুক। তোমার উত্তর ঠিক আছে স্বরাজ। ওহো, তুমি তো এভরিওয়ান করে দিয়েছো, তাহলে সবাই দেখে নেবে। এভরিওয়ান করবে না, অ্যান্সার প্রাইভেটলি আমাকে করবে, যাতে তোমার অ্যান্সার বাকিরা না দেখে। আচ্ছা চলো, আমি প্রত্যেকটা স্ট্রাকচার আঁকি, তোমাদের এখনই মাথায় ঢুকবে। 1 নম্বরটা ডাইফিনাইল অ্যামিন আঁকো। দেখো ডাইফিনাইল অ্যামিন কেমন। ডাইফিনাইল অ্যামিন মানে নাইট্রোজেন, তার সাথে এইদিকেও একটা বেনজিন রিং, আর এইদিকেও একটা বেনজিন রিং, এটা ডাইফিনাইল অ্যামিন। ট্রাইফিনাইল অ্যামিন, বাবা, তার মানে নাইট্রোজেনের সাথে আমি আর ফিনাইলকে লিখছি না, পিএইচ দিয়ে লিখছি, ফিনাইল অ্যামিন। 3 নম্বরে আছে প্যারানাইট্রো অ্যানিলিন। আচ্ছা, তার মানে নাইট্রো প্যারাতে যুক্ত থাকবে, এই নাইট্রো প্যারাতে যুক্ত আছে। আমি প্রথমে এই 3টে নিয়ে আসছি। ওকে, বলো অ্যানিলিনের নাইট্রোজেন যদি রেজোনেন্স করে, এই নাইট্রোজেনের দুদিকে দুটো বেনজিন রিং যুক্ত, বলো তো এখানে রেজোনেন্স হবে না? হবে না, হবে, এবং আরো ভালোভাবে হবে, তাই না? তার মানে এর বেসিসিটি এর তুলনায় কম, ভালো নয়। এই অপশনে এসো। এখানে নাইট্রোজেনের সাথে দেখেছো কখানা ফিনাইল গ্রুপ যুক্ত? 3খানা। তাহলে এখানে ডেলোকালাইজেশনটা আরো ভালোভাবে হবে, এটাও খারাপ বেস, এটাও অ্যান্সার হতে পারে না। লাস্ট অপশনে এসো, এই অপশনটা, এটা 3 নম্বর অপশন। আচ্ছা বলো তো, নাইট্রোজেনের তো লোন পেয়ার আছে, নাইট্রো কি করছে? ইলেকট্রনকে টানবে না দেবে? বলো, নাইট্রো কোন এফেক্ট শো করে? আমরা এফেক্টটা কিন্তু খুব জোর দিচ্ছি এফেক্টে। টানবে, টানবে মানে মাইনাস আর। মাইনাস আর যদি দেখা, এই লোন পেয়ারটা তো আরো এভেলেবিলিটি কম, তার মানে এরও বেসিসিটি খারাপ। একমাত্র তুমি যদি 4 নম্বর অপশনে যাও, বেনজাইল অ্যামিন, জানো বেনজাইল অ্যামিনের স্ট্রাকচার কি? বেনজাইল অ্যামিনের স্ট্রাকচার বেনজিন রিং, তার ওপরে আছে CH2NH2। লক্ষ্য করো এবারকার নাইট্রোজেন বেনজিন রিং এর সাথে ডিরেক্ট যুক্ত নয়, অর্থাৎ এই নাইট্রোজেনের লোন পেয়ারটা লোকালাইজড, নট ডেলোকালাইজড। এর বেসিসিটি অ্যানিলিনের চেয়ে বেশি।
বলো, প্রত্যেকটা প্রবলেম ডিসকাস করলাম, মানে অপশন ডিসকাস করলাম, বুঝতে পেরেছো কিনা? এখানে রেজোনেন্সের গল্পই নেই, তাই 16 বোঝা গেল? আচ্ছা, আমি মুছে দিলাম কিন্তু। চলো নেক্সট আমি যাই এবার। আচ্ছা, তোমরা এরপরে 17 নম্বরটা বাদ দেবে। 17, আচ্ছা 17 আছে, 17 বাদ দাও, 17 বাদ দাও, 18তে আসি এবার। 19টাও বাদ, 17, 19 বাদ। যেটা বাদ দিতে বলছি লিখে নাও, যেটা বাদ দিতে বলছি। 17, 19 বাদ, এটা বাদ, এটা বাদ। 18তে এসো। আচ্ছা 18 নম্বরটা বললাম না, মাইনাস আই এফেক্টের প্রবলেম, নিজেরা বাড়িতে ট্রাই করবে, 18 নিজে ট্রাই করবে, ওকে? আচ্ছা, একবারে 20 বাদ, 20 বাদ, 21 বাদ, এগুলো বাদ। এগুলো তোমরা এখন করতে যেও না বাড়িতে, এটা আমরা নেক্সট দিন যখন ডে 3 ক্লাস নেব তারপরে পারবো এগুলো করতে। রিয়াকশন মেকানিজম ডে 3 হবে তারপর। আচ্ছা 22 বাদ, 22 বাদ দাও, আমি একবারে পরে পাতায় যাই। তন্ময় কি বলছে? ও, লেখা দেবো কোনটা বাদ? হ্যাঁ তন্ময়, লিখে দিয়ে দেবো কোনটা বাদ, নাহলে বাড়িতে তোমরা গন্ডগোল করবে। চলো 23 পড়ো এবার, 23 করবো। দেখো 23 কি বলছে। গিভেন আর সাইক্লোহেক্সানল, অ্যাসিডিক অ্যাসিড, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল এন্ড ফেনল, মানে 4টা স্ট্রাকচার তোমাকে আঁকতে হবে। হ্যাঁ চলো স্ট্রাকচার, 4টা স্ট্রাকচার আগে আঁকি। প্রথমে সাইক্লোহেক্সানল, দেখো সাইক্লোহেক্সানল কেমন, একটা সাইক্লোহেক্সেন তার উপরে OH, এটা আমার 1 নম্বর। 2 নম্বর কি? অ্যাসিডিক অ্যাসিড, তাহলে আঁকো অ্যাসিডিক অ্যাসিড, CH3COOH, এটা 2 নম্বর। 3 নম্বর কি? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, আচ্ছা বাপরে, তার মানে বেনজিন রিং এর উপরে OH দাও, একটা ফেনল আঁকলাম। 2, 4, 6, 2 নম্বর কোনটা? এটা। 3, 4 নম্বর এটা। 5, 6 নম্বর এটা। এই 2, 4, 6-এ 3টে নাইট্রো আছে, এটা হলো 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। আর লাস্ট হচ্ছে ফেনল, লাস্ট হচ্ছে ফেনল, এটা ফেনল। এদের অ্যাসিডিক অর্ডার করতে বলেছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। চলো নিজেরা ট্রাই করো, এদের মধ্যে বলো হাইয়েস্ট অ্যাসিডিক কোনটা। আচ্ছা সমাদৃত উত্তর করেছে 1, ওকে সমাদৃত। বাকিটা অ্যান্সার করবে। বাহ, তন্ময়, রৌনক, এটা সবাই বলেছে 1। আমি একটা জিনিস তোমাদের বোঝাই, সাত্বিকও বলেছে 1, সম্মতি বলেছে 1। দেখো এখানে আমার দুটো জায়গায় কনফিউশন হয়েছিল, সেটা হচ্ছে তোমাদেরও নিশ্চয়ই হয়েছিল। 1 নম্বরকে আসি, বলতো 1 নম্বরটা ভালো বেস, ভালো অ্যাসিড না খারাপ অ্যাসিড? দেখি অ্যান্সার কি পাই। 1 নম্বরটা কি অ্যাসিড, ভালো না খারাপ? আমি কিন্তু 1 নম্বরটার কথা বলছি। আচ্ছা বলো তো কেউ, 1 নম্বরটা ফেনল, 1 নম্বরটা ফেনল নাকি অ্যালকোহল? 1 নম্বরটা দেখি কি উত্তর পাই। 1 নম্বরটা ফেনল নাকি অ্যালকোহল? রাইট, 1 নম্বরটা, এটা কিন্তু বেনজিন রিং নয়, বারে বারে বলছি। 1 নম্বরটা তো ফেনল নয়, 1 নম্বরটা তো সাইক্লোহেক্সানল, এটা অ্যালকোহল। অ্যালকোহল অবশ্যই ফেনলের তুলনায় খারাপ অ্যাসিড, আর এটা তো কার্বক্সিলিক অ্যাসিড, এর তুলনায় অবশ্যই খারাপ হবে। তার মানে অপশন সেটাই কারেক্ট, যেখানে 1 নম্বরটা সবার লাস্টে দেয়া আছে। তোমরা যদি সমস্তটা নাও বোঝো, তাও কিন্তু এইটুকু দেখে বুঝতে পারি যে 1 নম্বরটা সবার লাস্টে থাকবে। তার মানে অপশন, ও বাবা, 3টেতেই 1 নম্বরকে লাস্টে দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট খুঁজি এবার, নেক্সট খুঁজি। তাহলে 1 নম্বরটা লাস্টে গেল। এবার দেখো ফেনলের তুলনায় ও ভালো অ্যাসিড না খারাপ অ্যাসিড? চলো বলো, ফেনলের তুলনায় ও ভালো অ্যাসিড না খারাপ অ্যাসিড? ভালো অ্যাসিড। কেন জানো? কারণ তুমি এই দিকে তাকাও, 3টে নাইট্রো এই ফেনলের সাথে যুক্ত। নাইট্রো আমরা শিখেছিলাম মাইনাস আর এফেক্ট শো করে। 3টে নাইট্রো এতটা ইলেকট্রন টানে যে এই OH বন্ডের পোলারিটি অনেকটা বেশি। এই অ্যাসিডটার একটা বিশেষ নাম আছে, এর নাম পিক্রিক অ্যাসিড। এটা ওর নাম পিক্রিক, নামটা লিখে রাখো তো সবাই, এটা 11-এ কাজে লাগবে আমাদের। পিক্রিক অ্যাসিড হচ্ছে ইভেন স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান অ্যাসিডিক অ্যাসিড।
তার লজিক একটাই, যে 3টে নাইট্রো গ্রুপ যুক্ত আছে বলে পিকরিক অ্যাসিড হাইয়েস্ট অ্যাসিডিক। আর তারপরে যদি আমরা কম্পেয়ার করি, তার মানে 3 নম্বরকে হাইয়েস্ট অ্যাসিডিক বললাম। তারপরে যদি এই অ্যাসিড আর এই ফেনলের মধ্যে কম্পেয়ার করো, তোমরা জানো যে ফেনলের অ্যাসিডিটি অ্যাসিডিক অ্যাসিডের থেকে কিন্তু কম। কম হওয়ার আমরা আরেকটা কারণ তোমাদেরকে একটু পরে দেখাবো। না, 4 নম্বর তো অ্যান্সার হচ্ছে না গো। সেই হিসেবে তো আমি তো বলছি হাইয়েস্ট হচ্ছে 3 নম্বরটা, তারপরে তোমার 3 নম্বরটার পরে 2 নম্বর যাবে, তারপরে যাবে 4, তারপরে যাবে 1। এটা যেখানে আছে সেটা কারেক্ট অ্যান্সার। ফেনলের তুলনায় অ্যাসিডিক অ্যাসিড হাইয়েস্ট অ্যাসিডিক। বোঝা গেছে জিনিসটা? তাহলে অপশন কোনটা দাঁড়াচ্ছে? 23-এর অপশন দাঁড়াচ্ছে 1। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে নাও, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। দাও লেখো। আমি একটু আগে তোমাদের কি বললাম? আমি বললাম অ্যাসিটিক অ্যাসিড ফেনলের তুলনায় ভালো অ্যাসিড। তার ব্যাখ্যাটা দিই, চলো। স্টার টু দি পাওয়ার ইনফিনিটি কিন্তু এটা। অ্যাসিটিক অ্যাসিড যদি H+ ছাড়ে তাহলে কি তৈরি করবে? লক্ষ্য করে দেখো, CH3C ডবল বন্ডেড O মাইনাস, এই আয়নটাকে বলে অ্যাসিটেট আয়ন। এই আয়নটার নাম অ্যাসিটেট আয়ন। আর ফেনল যদি আমার H+ ছাড়ে তাহলে ও যেটা তৈরি করবে সেটাকে বলা হবে ফেনক্সাইড আয়ন। এই আয়নটার নাম ফেনক্সাইড আয়ন। ওকে, এবার কেউ বলো তো আমাকে যে এই আয়ন দুটো আমরা কি শিখেছিলাম একদিন? আমি বলেছিলাম এ যদি অ্যাসিড হয় এ তার কনজুগেট বেস, এ যদি অ্যাসিড হয় এ তার কনজুগেট বেস। এখন যদি দেখি কনজুগেট বেস গুলো খুব স্টেবল, তাহলে বেস হিসেবে উইক, করেসপন্ডিং অ্যাসিডটা স্ট্রং। এইভাবে আমরা ব্যাখ্যা করেছিলাম। প্রথমে আমরা ফেনক্সাইড আয়নে আসি। বলতো ফেনক্সাইড আয়নের রেজোনেন্স হবে না হবে না? ফেনক্সাইড আয়নে অ্যান্সার করবে। হ্যাঁ, ফেনক্সাইড আয়নে রেজোনেন্স হবে না হবে না? হবে। এবং ওর যদি রেজোনেটিং স্ট্রাকচার করো, ও রেজোনেটিং স্ট্রাকচার তোমরা বাড়িতে বসে করবে, দেখবে অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যায়। আমি তার মধ্যে একটা স্ট্রাকচার করে দেখাচ্ছি। কি? এটা এখানে আসলো, এটা উঠে এখানে গেল। দেখো একটা করে দেখাচ্ছি। এটা মাথায় উঠলো, এটা ডাবল বন্ডেড ও, এই এই হয়েছে। ফেনক্সাইড আয়নে কিন্তু টোটাল 5খানা রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যায়। তো রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া মানে তো জানোই তোমরা যে ও স্টেবল, এই কম্পাউন্ডটা স্টেবল, উইক বেস, তাই অ্যাসিডটা স্ট্রং অ্যাসিড। অ্যাসিডেড আয়নে যাও, অ্যাসিডেড আয়নও কিন্তু রেজোনেন্স করে। কেমন রেজোনেন্স করে আমি দেখাচ্ছি রেজোনেন্সটা। এই মাইনাসটা এখানে দাও, এটা উঠে এখানে তুলে দাও, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে CH3C, এটা হয়ে গেল O মাইনাস, এটা ডাবল বন্ডেড ও। এর কিন্তু মাত্র 2খানা রেজোনেটিং স্ট্রাকচার হলো। এবার আমায় উত্তর দাও, তাহলে রেজোনেন্স স্টেবিলিটির দিক থেকে দেখতে গেলে অ্যাসিটেট আয়নের স্টেবিলিটি বেশি নাকি ফেনক্সাইডের স্টেবিলিটি বেশি? অ্যান্সার করো। তন্ময় বলছে ফেনক্সাইড। সবাই ফেনক্সাইডই বলবে, কারণ আমি জানি তোমরা জানো যে নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার যার বেশি হয় তার স্টেবিলিটি বেশি হয়। আমি তোমাদের রেজোনেন্সের ওপরে একটা অ্যাডভান্স প্রবলেমের সেট পাঠাবো উইথ সলিউশন, উইথ ভিডিও সলিউশন। সেখানে আমি বলবো রেজোনেন্সের আরো অনেক গল্প আছে, ওটা অ্যাডভান্স ক্লাসে বলবো। সেখানে আমি বলবো যে রেজোনেটিং স্ট্রাকচারে শুধু সংখ্যা দেখলে হয় না, একটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারের গল্প আছে। ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। ইকুইভ্যালেন্ট মানেটা বোঝাই, তোমরা এই স্ট্রাকচারটার দিকে তাকাও আর এই স্ট্রাকচারের দিকে তাকাও। এখানে কি আছে? একটা অক্সিজেন ডাবল বন্ডেড ও, আরেকটা অক্সিজেন মাইনাস, সিঙ্গেল বন্ড মাইনাস। এই দুটো স্ট্রাকচারের মধ্যে দেখবে কোনো ডিফারেন্স নেই। এটা যে স্ট্রাকচার, এটা হুবহু একই রকম স্ট্রাকচার। এই স্ট্রাকচারকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। না, নাম দুটো লিখে রাখো। অ্যাসিটেট আয়ন ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করে, সমতুল্য। হ্যাঁ, বাংলায় বলছে সমতুল্য, ইংরেজিতে বলছি ইকুইভ্যালেন্ট। অথচ তুমি যদি ফেনক্সাইডে যাও, এখানে অক্সিজেন মাথায় মাইনাস ছিল, এখানে কিন্তু অক্সিজেন মাইনাস নয়, এখানে কার্বন মাইনাস। অর্থাৎ এই স্ট্রাকচার দুটো ইকুইভ্যালেন্ট নয়। কোনো রেজোনেন্স যদি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার বানাতে পারে, তার স্টেবিলিটি নন ইকুইভ্যালেন্টের থেকে অনেক বেশি হয়, যতই তার স্ট্রাকচারের সংখ্যা কম হোক না কেন। তার মানে অ্যাসিটেট আয়নের স্টেবিলিটি কিন্তু ফেনক্সাইড আয়নের থেকে বেশি। এটা নোট করো সবাই। কি নোট করতে বললাম? আমি নোট করতে বললাম যে অ্যাসিটেট আয়ন, এই আয়নটার স্টেবিলিটি
ফেনক্সাইড আয়নের তুলনায় বেশি। কি কারণ? কারণটা লক্ষ্য করো, এখানে বললাম দুটো ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যায়, এখানে স্ট্রাকচার পাওয়া যায় 5টা, বাট নট অল দ্য স্ট্রাকচারস আর ইকুইভ্যালেন্ট, তাই এর স্টেবিলিটি এর তুলনায় বেশি, ওর জন্য অ্যাসিটিক অ্যাসিড স্ট্রঙ্গার অ্যাসিড দেন ফেনল। তো ওই জন্য আমাদের ব্যাখ্যাটা এরকম হয়েছিল। এই 23 নম্বরের উপর বেস করে কিন্তু আরো 2-3টে প্রশ্ন আমি তোমাদের শিখিয়ে দিলাম যে অ্যাসিটেট আয়নের স্টেবিলিটি কেন ফেনক্সাইডের থেকে বেশি, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার বানাতে পারে তাই। দেখো তো বুঝলে কিনা জায়গাটা? বুঝলে আমি নেক্সট প্রসিড করি। ওকে, চলো 24-এ এসো। আচ্ছা 24 নম্বরটা আমি ছেড়ে দিলাম তোমাদের দায়িত্বে, 24 নম্বর নিজেরা ট্রাই করবে, 24 নম্বর বলবো না। ওকে, আচ্ছা বাদ দেবে হচ্ছে 25টা বাদ দেবে, 25 এখন পারবে না করতে। 27টা বাদ দেবে, পারবে না। 26 নম্বর পড়ো। আচ্ছা 26 নম্বরটাও নিজেরা পারবে এবার, হ্যাঁ 26 নম্বরটা তোমাদের বাড়ির কাজ দিলাম। যা আলোচনা করেছি এতক্ষণ তোমাদের মাথা একদম পরিষ্কার হয়ে যাওয়া উচিত। 24-26 নিজেরা বাড়িতে ট্রাই করবে। টোটাল নাম্বার অফ স্টিরিও আইসোমার্স কি করে বের করবে? আচ্ছা ঠিক আছে, আমি আমাকে পাঠাতে থাকো, আমি ডাউট ক্লিয়ারিং আগে যেভাবে করতাম সেভাবে করাবো ডাউট ক্লিয়ারিং ক্লাস একদিন। হ্যাঁ স্যার, কিছু ডাউটস আছে আগের গুলো থেকেও। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, করাবো, আমাকে পাঠাতে থাকো, আমি নোট করে রাখবো। একটা দিন আমি এই জিওসি 2 এর সেটটা হয়ে যাক, জিওসি 1 জিওসি 2 থেকে ডাউট ক্লিয়ারিং বলে একটা ক্লাস দেবো। আচ্ছা নেক্সট আমরা নেক্সট ইয়েতে যাই, এক্সারসাইজ। এটা গেল এক্সারসাইজ 2 গেল, এবার 3-তে এসো। আচ্ছা 3 মানে এগুলো সবই বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো। আচ্ছা এখানে চলো প্রথমে আমরা 1 নম্বরই আসি। কি বলছে দেখো, নাম্বার অফ পাই ইলেকট্রনস ইন বেনজিন। খুব সহজ প্রশ্ন। বেনজিন রিং তোমরা চেনো, বেনজিন রিং চলো এঁকে দিই। বেনজিন রিং দেখতে এরকম, গৌরব উত্তর লিখে দিয়েছে। তাহলে পাই বন্ড কোনগুলো? এগুলো পাই, এগুলো পাই, এগুলো পাই। প্রত্যেকটা বন্ডে একটা বন্ড মানে 3টে করে, 2টো করে ইলেকট্রন আছে, তাই 3টে পাই বন্ড মানে 6খানা পাই ইলেকট্রন আছে সিস্টেমটাতে। তো 1 নম্বর খুব সহজ ছিল, ছেড়ে দাও। 2 নম্বর এসো, দেখো 2 নম্বর কি বলেছে। 2 নম্বর বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইজ রং। চলো ট্রাই করো তো কোন স্ট্রাকচারটা রং, দেখি বলতে পারো কিনা। 2 নম্বরে কোন স্ট্রাকচারটা রং? আচ্ছা অনিমেষ, স্বয়ং দুজনই বলছে অপশন 1, গৌরব আবার বলছে অপশন 3, দেবজিৎ অপশন 1, রিদম। আচ্ছা তোমরা অপশন 3টা কি কারণে দিচ্ছ আমি বুঝতে পেরেছি। না অপশন 1 তোমরা দেখছো অক্সিজেন প্লাস, তার জন্য তোমরা অপশন 1 দিয়েছো। মাথায় রাখবে, আমি লজিকটা দিচ্ছি, ভালো করে বুঝবে জায়গাটাতে। অপশন 1 এ যেটা করা আছে CH3 এরকম আছে, এই এই ইয়ে না ইয়ে না ইয়ে না কথা না, এই ছিল স্ট্রাকচার। তো তোমরা আমাকে বলো তো অক্সিজেনের ম্যাক্সিমাম ভ্যালেন্সি কত হয়? অক্সিজেন না তার ম্যাক্সিমাম ভ্যালেন্সি কত শো করে? 2। অক্সিজেন কোভ্যালেন্সি 2 শো করে। তুমি দেখবে অক্সিজেন ডাবল বন্ড সি এরকম করে। অক্সিজেন যদি নর্মাল ভ্যালেন্সি 2 দেখায়, স্ট্রাকচার ঠিকঠাক আছে। যদি কখনো দেখো অক্সিজেন 3 ভ্যালেন্সি দেখাচ্ছে, ডেফিনেটলি সে অক্সিজেনের মাথায় প্লাস আছে, কারণ ও তার লোন পেয়ার দিয়ে আরেকটা ভ্যালেন্সিকে বাড়িয়েছে। কিন্তু অক্সিজেন নিউট্রাল আছে, বন্ড 3টে আছে, তার মানে সিস্টেমটার অক্টেট ফিল আপ নেই। সিস্টেম যদি অক্টেট ফিল আপ না করে তার স্টেবিলিটি কম। ঠিক, তার মানে 1 নম্বর অপশনে অক্সিজেনের 3টে ভ্যালেন্সি আছে ঠিক কথা, কিন্তু দেখেছো অক্সিজেনের মাথায় প্লাস আছে, তার মানে প্লাস আছে, 3টে ভ্যালেন্সি আছে, মানে অক্টেট স্যাটিসফাই করেছে। ওয়াইরাস তুমি 4 নম্বরে যাও, 4 নম্বরে মাইনাস অফ এই অক্সিজেনটার দিকে তাকাও, মাঝখানেরটাতে দেখো কি আছে, CH3O ডাবল বন্ড N ডাবল বন্ডেড O। প্রবলেম কি? এই অক্সিজেনটাকে নিয়ে প্রবলেম। ভ্যালেন্সি 3 আছে অথচ মাথায় প্লাস নেই, তার মানে এটা ভ্যালেন্সি স্যাটিসফাই করেনি, অক্টেট নেই এখানে। এই স্ট্রাকচারটা ভুলভাল স্ট্রাকচার। সহজ এরকম ভাবে বুঝতে হয়, হ্যাঁ। আচ্ছা চলো 3-এ আসি এবার। 3 কি বলছে,
ইন বেনজিন কার্বন কার্বন বন্ড লেন্থ বিটুইন অল কার্বনস আর ইকুয়াল। বাহ, এটা তো তোমরা জানতে, এটা তোমরা পারবে, 3 তোমরা পারবে। হলো। আচ্ছা, 4 নম্বর বাদ দেবে আপাতত, 4 বাদ, 5 নম্বর নিজেরা পারবে। 6 নম্বরটা স্টার্ট দাও, 6 নম্বরটা স্টার্ট দাও। 6 নম্বরটা এখন করবো আমরা, চলো 6-এ আসি। কি বলছে? লিস্ট রিঅ্যাক্টিভ ক্লোরিন ইজ প্রেজেন্ট ইন। কোন সিস্টেমটাতে ক্লোরিন লিস্ট রিঅ্যাক্টিভ? কিভাবে ব্যাখ্যা হবে দেখো, প্রত্যেকটা স্ট্রাকচার ড্র করো। ফার্স্ট মিথাইল ক্লোরাইড CH3Cl, 2 নম্বর এটা CH2, মাথায় ক্লোরিন আছে, এখানে COOH, এটা হচ্ছে আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তারপরে হচ্ছে ইথাইল ক্লোরাইড, 3 নম্বরে আছে ইথাইল ক্লোরাইড, আর 4 নম্বরে আছে ভিনাইল ক্লোরাইড CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl। আচ্ছা চলো ট্রাই হোক, 2-3জন উত্তর দিয়ে দিয়েছে আমাকে। এই যে 4টা কম্পাউন্ড, হ্যাঁ স্বরাজ তুমি বললে ভিনাইল ক্লোরাইড, স্বরাজ কি কারণে বললে ভিনাইল ক্লোরাইড? কারণ কি, লজিক কি তোমার? এটা কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, আমার মনে আছে, ভিনাইল ক্লোরাইড নিয়ে আমি স্টাডি করিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। ব্যাখ্যাটা দিচ্ছি। কোশ্চেনটা ছিল কোথাকার ক্লোরিনটা কম রিঅ্যাক্টিভ। কম রিঅ্যাক্টিভ মানে ক্লোরিনটা হয়তো বেরোবে না সিস্টেম থেকে, কারোর সাথে রিঅ্যাকশন করবে না, এরকম লজিকটা এরকম না। ঠিক রেজোনেন্স, হ্যাঁ রেজোনেন্স, রেজোনেন্স ঠিকই। তুমি দেখো লাস্ট অপশনটাতে এর নাম ভিনাইল ক্লোরাইড। এই যে কার্বনের যে ক্লোরিনের মাথায় লোন পেয়ার আছে, ও লোন পেয়ারটা দিয়ে ভিনাইলের এই পাই বন্ডের সাথে রেজোনেন্স করে। দেখো তাহলে রেজোনেন্সের ফলে কি হয়, CH2 সিঙ্গেল বন্ড CH, কার্বনের মাথায় প্লাস, সিঙ্গেল বন্ড ক্লোরিন, সরি কার্বনের মাথায় মাইনাস, ক্লোরিনের মাথায় প্লাস, এটা ডাবল বন্ড। এবার বলো রেজোনেন্সের ফলে কি দেখছি, কার্বন ক্লোরিনের মধ্যে যে বন্ড, এই বন্ডটা আদৌ সিঙ্গেল বন্ড নয়, এই বন্ডটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে গেছে। সিঙ্গেল বন্ডকে ব্রেক করা যায় সহজে, ডাবল বন্ডকে এত সহজে ব্রেক করা যায় না। তার জন্য ভিনাইল ক্লোরাইডের যে ক্লোরিন, এই ক্লোরিন তুলনামূলকভাবে বাকিদের তুলনায় আনস্টেবল। বোঝা গেল লজিকটা? আচ্ছা 7 নিজেরা করবে, 7 নম্বর নিয়ে আমি কিচ্ছু বলবো না। আচ্ছা নেক্সট যাই। দেখো 7-এর পরে চলে যাবে 8। 8 নম্বরটাকে দাও তো স্টার্ট একটা। 7 কিন্তু নিজেদেরকে করতে বলছি, 8 নম্বরকে স্টার্ট দেব। 8 স্টার। কি বলছে দেখো, ইন দ্য ফলোইং বেনজাইল বা অ্যালকাইল সিস্টেম, মানে এরকম আমি বেনজাইলই ধরলাম, যে বেনজিন রিং আছে, তার উপরে একটা আর গ্রুপ যুক্ত আছে, সেটা যদি CH2 সিঙ্গেল বন্ড CH এর সাথেও থাকতো একই কথা হতো। এবার বলছে এই আর গ্রুপটা ইন্ডাকটিভ, ইনক্রিজিং অর্ডার অফ ইন্ডাকটিভ এফেক্ট। চলো এটা অ্যান্সার করে দাও, আমি এর আগের দিন এটা পড়িয়েছি। চলো আর কি হবে অ্যান্সার করো, তারপরে আমি আসছি। বেনজিন রিং এর সাথে যদি অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, তখন এদের ইন্ডাকটিভ এফেক্টের অর্ডারটা কিরকম, অ্যান্সার করো। স্বরাজ বলছে 1 নম্বরটা। ওকে স্বরাজ। রৌনকও বলছে 1, বাকিরা, রিতায়ন বলছে আবার 2, রৌনক বলছে আলফা হাইড্রোজেন মোর। ওকে তৃষা 1। রিতায়ন মাইক্রোফোন অন করো। রিতায়ন তুমি অ্যান্সার, সবাই 2 নম্বর বলেছে, তুমি সবাই 1 বলেছে, তুমি 2 নম্বর কেন বললে তার ব্যাখ্যা দাও। রিতায়ন মাইক্রোফোন অন করো, 2 নম্বরটা উত্তর কেন বললে তার ব্যাখ্যা দাও। স্যার ওখানে CH3 CH2 যে গ্রুপটা আছে এটা একটু মানে ভেবে বলছি। আচ্ছা ভেবে বলো। আচ্ছা চলো আর কেউ ট্রাই করবে এটার ব্যাখ্যা দেয়া। তন্ময় 2 নম্বরটা বলছে, তন্ময় মাইক্রোফোন অন করো, কারণ বলো। যারা যারাই 2 নম্বর বলছো তারা কারণ বলো, 2 নম্বরটা কেন। আমি তোমাদের কি শিখিয়েছিলাম মনে করিয়ে দিই। আমি ইন্ডাকটিভ এফেক্টের অর্ডার করিয়েছিলাম, সেখানে বলা ছিল যে টার্সিয়ারি
এর ইন্ডাকটিভ এফেক্ট সব থেকে বেশি অ্যালকাইল গ্রুপদের মধ্যে? স্যার দেন, হ্যাঁ কে বলছো বলো? স্যার দেন, আমি তন্ময়। হ্যাঁ তন্ময় বলো। স্যার যদি এখানে যদি অ্যাকোয়াস মিডিয়ামে ঘটতো তাহলে হয়তো একটা ঠিক হতো, যেটা আগের দিন করিয়েছেন, কিন্তু যদি না না আমরা না 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 না, এটা অ্যাকোয়াস মিডিয়ামের ব্যাপার নয়। না, ব্যাপারটা কি আছে তাকাও, আমি বলে দিচ্ছি, তোমাদের ভুলে গেছো, আগের দিনের ক্লাসটা আরেকবার ফলো করবে। দেখো, আমরা জানি যে টার্সিয়ারির এর প্লাস আই এফেক্ট সব থেকে হাইয়েস্ট, দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি। এই প্লাস আই টা কোথায় কাজ করে? যখন আমরা স্যাচুরেটেড কোন সিস্টেমের সাথে এদেরকে যুক্ত করি তখন প্লাস আই এফেক্টটা এই অর্ডার ফলো করে। কিন্তু আমরা আগের দিন বলেছিলাম আমি যদি বেনজিন রিং এর সাথে সাপোজ মিথাইলকে দিই, আমরা কি জানি? আমরা জানি মিথাইলের প্লাস আই কিন্তু অ্যালকাইল গ্রুপদের মধ্যে সব থেকে কম। কিন্তু যদি তুমি ওকে বেনজিন রিং এ যুক্ত করো, এই কার্বনটার পাশে কার্বন তো আলফা, এই আলফার সাথে হাইড্রোজেন দেখেছো তিনটে আছে, তার মধ্যে যদি একটা হাইড্রোজেনকে আলাদা করে লিখে এখানে হাইপার কনজুগেশন করি, দেখো হাইপার কনজুগেশন হয়, সুন্দর হাইপার কনজুগেশন হয়। তাহলে হাইপার কনজুগেশনের পরে যে স্ট্রাকচারটা পাই সেটাও লিখে দেখাই, এটা মাইনাস, এটা প্লাস। এইরকম হাইপার কনজুগেশন এই সিস্টেম টোটাল 3খানা দিতে পারবে, কারণ ওর আলফা হাইড্রোজেন 3খানা আছে। যে যত বেশি হাইপার কনজুগেশন করতে পারে তাহলে তার স্টেবিলিটি বেশি, এফেক্ট বেশি। এই লজিকেই তুমি এবার এসো এই গ্রুপটাতে এসো, এই যে ইথাইল। ইথাইলে লক্ষ্য করো যে কার্বনটা বেনজিনে যুক্ত থাকবে তার সাথে আলফা হাইড্রোজেন আছে দুখানা আলফা হাইড্রোজেন। এই সিস্টেমটায় আলফা হাইড্রোজেন আছে মাত্র একখানা, এই সিস্টেমটার কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে এইটুকু লজিকে আলফা হাইড্রোজেন যার বেশি তার স্টেবিলিটি বেশি, সে ভালো ইন্ডাকটিভ এফেক্ট শো করে। ওই জন্য উল্টোটা, যার আলফা হাইড্রোজেন যত বেশি এখানে তার এফেক্ট বেশি। তাই টার্সিয়ারি কিন্তু একেবারে ভালো ইন্ডাকটিভ এফেক্ট শো করবে না, কারণ ও তো আলফা হাইড্রোজেন নেই। সেই হিসেবে অ্যান্সার কিন্তু 2 হওয়া উচিত। অতএব যারা যারা 2 দিয়েছো তাদেরটা কারেক্ট। এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারবে না। কিন্তু আমাকে বলো তো, এই টপিকসটা আমি আগের দিন পড়িয়েছিলাম না পড়াইনি? ভেবে বলো তো সবাই। সেম লজিক আমি আগের দিন তোমাদেরকে দিয়েছিলাম যে ইন্ডাকটিভ এফেক্ট একরকম ভাবে কাজ করছে অ্যালিফ্যাটিক সিস্টেমে, আর আমি যদি বেনজিন রিগে চলে যাই মানে অ্যারোমেটিকে চলে যাই তখন ইন্ডাকটিভ এফেক্টটা আলাদা শো করছে। এইটাই আমি আগের দিন করিয়েছিলাম। আমি বললাম যে সমস্ত কনসেপ্ট কিন্তু আমাদের দেয়া থাকে, তোমাদের মনে রাখতে হবে এগুলোকে। ওকে, আচ্ছা, আর ক্লিয়ার হচ্ছে এখন? ওকে, রিটার্ন এখন বোঝা গেছে তাহলে, তাই তো? ঠিক, লজিকটা এটাই, অ্যাকচুয়াল লজিক। আচ্ছা, এরপরে 8 গেল, নেক্সট আসি। আচ্ছা, 9, 10, তোমরা এখান থেকে 11 নম্বরটাকে শুধু বাদ দিও, 11 নম্বরটাকে। হ্যাঁ, আমরা 11কে আপাতত ক্যান্সেল করলাম। 9, 10 দুটি আমাদেরকে করতে হবে। চলো 9 পড়ো ফার্স্ট। ওয়েন, আচ্ছা 9 নম্বর তো আমার আর পড়ার মানে প্রয়োজন পড়বে না। যখন এটা এটা এবং এটা বেনজিন রিং এ ইনক্লুড থাকে তখন এদের ইলেকট্রনিক এফেক্ট, ওই ইলেকট্রনিক এফেক্ট মানে ওই জিনিসটাই। চলো 9 নম্বর অ্যান্সার করো, 9 নম্বরটা অ্যান্সার করতে হবে, চলো করো। কেউ? হ্যাঁ স্বরাজ, গুড। 9 নম্বরটা অনিমেষ হবে কি, মানে হবেই হবে। আমি তোমাদের একটু আগে কি শিখিয়েছি? বেনজিন রিং এর সাথে যুক্ত, এই জায়গাটা হাইলাইট করো, বেনজিন রিং এর সাথে যুক্ত। বেনজিন রিং এর সাথে যুক্ত থাকলে ডেফিনেটলি হাইপার কনজুগেশন দিয়ে ব্যাখ্যা করব আমরা। আর মিথাইলের হাইপার কনজুগেশন সবচেয়ে বেশি হবে, আলফা হাইড্রোজেন 3টে আছে তাই। তাহলে অ্যান্সার হওয়া উচিত 1 নম্বরটা। রৌনক তুমি কেন ভুল করলে এটা? আমরা তো একটু আগে বোঝালাম যে বেনজিন রিং এর সাথে যদি যুক্ত থাকে তাহলে হাইপার কনজুগেশন দিয়ে হয় ওর ইলেকট্রনিক এফেক্ট। আলফা হাইড্রোজেন 3টে থাকছে না ওর ক্ষেত্রে, আর এদের এর ক্ষেত্রে একটা, এর ক্ষেত্রে একটাও থাকছে না, তার জন্য অ্যান্সার 1। ওকে, 10-এ আসি। দেখো 10 কি বলছে, দেখো 10ও আমার পড়ানো ছিল। কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং বেসিক স্ট্রেংথ অফ দ্য বেসেস ইজ, এই বেসগুলোর বেসিক স্ট্রেংথের অর্ডার করতে বলা আছে। যেহেতু, কথাটা ভালো করে শোনো, যেহেতু এখানে কোনো অ্যাকোয়াস মিডিয়ামের কথা বলা নেই তাই তুমি নর্মাল গ্যাসে যা হতো তাই তোমরা ধরবে। অ্যাকোয়াস হলে স্পেশালি মেনশন করতো। আর যেহেতু গ্যাসিয়াস মিডিয়াম, আমরা দেখবো যার সাথে প্লাস আই এফেক্ট
বেশি বেশি যুক্ত থাকে তাদেরই বেসিসিটি ভালো হয়, সেটুকু দেখে আমায় 10 নম্বরটা অ্যান্সার করে দাও, কোনটা দাঁড়াবে? আগের লজিকটা, ব্যাস ঠিকই আছে, আগের লজিকটাই ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে বলবে, সিম্পল। এখানে দুটো মিথাইল আছে, এখানে একটা মিথাইল, এখানে অ্যামোনিয়া, তার জন্য 1 নম্বরটাই এখানে অ্যান্সার হবে। আচ্ছা 12, সেম কনসেপ্ট, 12 বাড়ি কাজ দিলাম। ওকে, 12 বাড়ি কাজ। নেক্সট যাই। হ্যাঁ, মোর প্লাস এফেক্ট, প্লাস আই এফেক্ট মানে মোর বেসিসিটি। তাহলে 12 বাড়ি কাজ। হুম, আচ্ছা 13 নিজেরা ফার্স্ট ট্রাই করো, 13 ট্রাই করো, কোনটা হবে অ্যান্সার? চলো 13 করো। হ্যাঁ সোয়াম 8:22 বাজে, হ্যাঁ 13 চলো অ্যান্সার করো, 13টা পারা উচিত। এখানে কি লেখা আছে সেটা তোমার দেখার দরকার নেই, 13 কোনটা স্ট্রংগেস্ট বেস করে দাও, এটা পারতে হবে, এটা না পারলে ক্লাস আমি এক্ষুনি বন্ধ করে দেবো। এটা যদি তোমরা ভুল করো ক্লাস এখানেই স্টপ। চলো 3 জন অ্যান্সার করেছে, 3 জনই কারেক্ট, 4 জন কারেক্ট, বাহ। আর কেউ? আর কেউ? রিতায়ন ভুল করলে খুব বেশি ভাববো না, আমরা ভাববো কম কম। কিরকম কম কম? 1 2 3, তিনটেতেই এসো। যদিও স্ট্রাকচার গুলো একটু ভাবে মডিফাই করা আছে, তবুও প্রত্যেকটা সিস্টেমের নাইট্রোজেন বেনজিন রিং এর সাথে ডিরেক্ট যুক্ত। দেখো নাইট্রোজেন বেনজিন রিং ডিরেক্ট, নাইট্রোজেন ডিরেক্ট, নাইট্রোজেন ডিরেক্ট, সবগুলোতে ডিরেক্ট। তো ডিরেক্ট হলে লোন পেয়ারটা রেজোনেন্স করে না করে না, এই লোন পেয়ারটাকে আমরা লোকালাইজড বলবো নাকি ডেলোকালাইজড বলবো? চলো অ্যান্সার করো, এই লোন পেয়ারকে ডেলোকালাইজড না লোকালাইজড বলবো? প্রথম তিনটে ক্ষেত্রে 1 2 3, তিনটেতেই বলবো ডেলোকালাইজড। একমাত্র 4 নম্বর অপশনে দেখো, 4 নম্বরে নাইট্রোজেনের সাথে বেনজিন রিং ডিরেক্ট না, মাঝখানে একটা কার্বন যুক্ত, তাহলে এই লোন পেয়ার কিন্তু বেনজিন রিং এর সাথে একেবারেই রেজোনেন্স করে না, এই লোন পেয়ারটা হচ্ছে লোকালাইজড লোন পেয়ার, তাই এর বেসিসিটি বাকিদের থেকে বেশি। বোঝা গেল এবার? সরাসরি যুক্ত সরাসরি যুক্ত নয়, এইটুকু দিয়েই উত্তর হয়ে যাবে। আচ্ছা 14তে আসি, 14 এখন করা যাবে না, 14 বাদ, 14 আমরা পরে করব। 14 15 নিজেরা পারবে, আগের দিন র্যাডিক্যাল পড়িয়েছিলাম, 16 নিজেরা পারবে, 17 নম্বর আপাতত বাদ, যেগুলো বাদ সেগুলো বাদ, পরে পরে আমাকে রিয়াকশন মেকানিজম ডে 3 ক্লাস হয়ে যাওয়ার পরে এগুলো বাকিগুলো করতে পারবো। আচ্ছা 20 বাদ, হ্যাঁ 20 বাদ, 21টাও বাদ, 20 21 এগুলো বাদ। আচ্ছা এগুলো বাদ দিচ্ছি, তোমরা লিখে নিয়েছো ভাই? আচ্ছা নেক্সট নেক্সট চাই। হুম, দেখো 24 নম্বরটা বাদ দাও, বাকিগুলো করব। 24 বাদ, 23 নম্বর ছেড়ে দিলাম তোমাদের দায়িত্বে। 25 নম্বরটাকে স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দাও, চলো 25 করবো এখন আমরা। লাস্ট প্রশ্ন এটাই ডিসকাস করব, বাকিটা বাড়িতে নিজেরা ট্রাই করবে, যেখানে আটকাবে পরে দেখা যাবে। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন? কোন হাইড্রোজেনটা মোস্ট অ্যাসিডিক? প্রত্যেকটা স্ট্রাকচার রাখো। 3 হেক্সানোন, তার মানে 6টা কার্বন, 3 নম্বরে ডাবল বন্ডেড, এটা 3 হেক্সানোন। নেক্সট কি বলেছে? 2,4 হেক্সেন ডাইন, ডাইন 2,4, 1 2 3 4 5 6, 2 নম্বরে ডাবল বন্ডেড, 4 নম্বরে ডাবল বন্ডেড, এটা 2,4। নেক্সট 2,5, 1 2 3 4 5 6, 2,5 মানে এটা, এটা এখানে ডাবল বন্ডেড আছে। আর 2,3 হেক্সেন আয়ন, 2,3 কোনটা? 6টা কার্বন আছে, 2 নম্বরে আছে আর 3 নম্বরে আছে। ওকে, ওহো আরেকটা বোধহয় 2,4 ছিল তাই না?
1 2 3 4 ভুল করেছি, এটা তো 2 5 হয়ে গেছে, এটা 2 4 আর 2 5 হচ্ছে এটা। আমি ভুল করি, তোমরা কেউ ধরিয়ে দাও না আমাকে। না বলো, এদের মধ্যে হাইয়েস্ট অ্যাসিডিক হাইড্রোজেন কার কাছে আছে? তোমরা তো জানো যে প্রত্যেকটা কার্বনে দুটো দুটো করে ভ্যালেন্সি মেপে যা হয় তাই হাইড্রোজেন দিয়ে বসাতে হয়। চলো অ্যান্সার করো। 25 নম্বর কার কাছে হাইয়েস্ট অ্যাসিডিক? স্বরাজ বলছে 2 নম্বরটা। ওকে স্বরাজ 2 নম্বরটা। লজিক দিতে হবে কিন্তু, 2 নম্বরের কাছে ওরা বলছে মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন আছে। আচ্ছা এই কোশ্চেনটা কোন কনসেপ্ট দিয়ে তোমরা করছো? এটা আমার করানো কনসেপ্ট, এই কনসেপ্ট আমি করিয়েছিলাম। আমি শুধু জানতে চাই তোমরা কনসেপ্টটা ধরলে কিনা। স্বরাজ বলছে রেজোনেন্স। ওকে, উত্তর উত্তর কারেক্ট, উত্তর যা করেছো কারেক্ট। আমি লজিক জানতে চাইছি যে তোমরা এটা কোন লজিকে করলে। হ্যাঁ তো সমাজের তো অ্যান্সার কারেক্ট। যে এই কম্পাউন্ডে তাকাও, আমরা টটোমারিজমের সময় বলেছিলাম যে এমন কোন কার্বন যদি থাকে তার দুদিকে দুটো স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত, তাহলে সে কিন্তু এই কার্বনটার অ্যাসিডিটিকে, হাইড্রোজেনের অ্যাসিডিটিকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ইভেন দুটো সিও গ্রুপ যেহেতু আছে, এই কার্বনের হাইড্রোজেন গুলো নর্মাল ওএইচ এর যে হাইড্রোজেন তাদের মতো করেই এরা বিহেভিয়ার দেখায়। তার মানে অ্যান্সার হওয়া উচিত এখানে এটা 2 4 হেক্সেন ডাইন। অ্যান্সার হবে 2 হলো। চলো আজকে আমরা স্টপ করি, এই পর্যন্তই রাখবো।